দেখছিলাম সেটা হচ্ছে ইভেন্ট লিসেনার। কি দেখছিলাম? ইভেন্ট লিসেনার। এবার ইভেন্ট বলতে আপনাদের কার কার ইচ্ছা আছে, মানে ইভেন্ট বলতে আমরা কি কি বুঝি, এটা কি কারোর মনে আছে? শঙ্করবাবু নাম্বার দিয়েছে। শঙ্করবাবু আপনি আগে অ্যাপ্লাই করেননি কি করেছেন আমার জানা নেই স্যার, আপনি দিয়ে দিয়েছেন, ওকে ঠিক আছে, আমাদের টিম আপনার নাম্বারটা তুলে নেবে এখান থেকে। ওকে, যেটা বলছিলাম, ইভেন্ট কার কার জানা আছে, ইভেন্ট আমরা বলতে কোন কোন গুলোকে চিনি। যারা আগের দিনের ক্লাসে ছিলেন তারা তো ভালোভাবে জানবেন, কিন্তু যারা যারা আছেন যারা জানেন তারা একবার মানে আরেকবার আমি বলবো, ইভেন্ট বলতে আমাদের অনেকে লিখে দিয়েছেন ক্লিক সাবমিট হভার, একদম কারেক্ট। মানে ইভেন্ট অর্থাৎ আপনারা স্যার রিক্যাপ, এটাই রিক্যাপ স্যার। ওকে, ইভেন্ট বলতে আমরা চিনি যে যেখানে আমরা অ্যাকচুয়ালি যে ওয়েবসাইটের ভেতরে ইন্টিগ্রেশন করি, অর্থাৎ ইন্টিগ্রেশন বলতে কোনগুলোকে বোঝানো হয়, আপনাদের মিটের এক্সাম্পলটা দিচ্ছি, গুগল মিট। এই যে গুগল মিটের পেজটা আপনাদের সামনে রয়েছে এখন, যারা ফোনের থেকে করছেন তাদের কথা বলছি না, বাট সেটাও বলতে পারেন যে ইভেন্টই একটা, কিন্তু যারা ওয়েবসাইটে আছেন অর্থাৎ ল্যাপটপে বসে আমার সাথে ক্লাসটা করছেন, মোস্ট অফ দ্য কেসেসে আপনারা এই স্ক্রিনটা দেখতে পারবেন, অর্থাৎ যেখানে আপনাদের মিউট বাটন, ভিডিও অন অফ বাটন, তারপরে ইমোজি বাটন, এই যে হ্যান্ড রেজিং বাটন, এরকম কিন্তু অনেক রকম বাটন থাকবে আপনাদের সামনে। এবার এই যে বাটনগুলো আপনাদের সামনে রয়েছে, এই বাটনগুলোর কিন্তু নির্দিষ্ট একটা কাজ থাকে। মানে যখন আমি হ্যান্ড রেজে ক্লিক করছি, দেখুন আমার হ্যান্ডটা রেজ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি আশা করি, ঠিক আছে। আমি আবার এটাকে ডাউন করবো, দেখুন হ্যান্ড রেজটা ডাউন হয়ে গেল, ঠিক আছে। আবার করি, এই যে বাটনটা ক্লিক করলাম, ক্লিক করে আমার যে একজন দেখুন হ্যান্ড রেজ করেছেন, আমি যে বাটনে ক্লিক করলাম, করার সাথে আমাদের যে মানে আমাদের হ্যান্ডটা রেজ হয়ে গেল, এই যে ক্লিক করাটাকে কিন্তু একটা ইভেন্ট বলা হয়। কি বলা হয়? এই যে ক্লিক করছি, ক্লিক করাটাকে কিন্তু একটা ইভেন্ট বলা হয়। এটা জাভাস্ক্রিপ্টের ভাষায় বলা হয় ইভেন্ট, অর্থাৎ ক্লিক করা। কোন মাউসটাকে কোথাও গিয়ে দেখুন, আমি মাউসটাকে এই ক্রসের উপরে যখন আমি মাউসটাকে নিয়ে যাচ্ছি, এটাকে বলা হয় হভারিং ইভেন্ট। অর্থাৎ যখন আমরা কোনো কিছুর উপরে মানে আমাদের মাউসটাকে হভার করি, অর্থাৎ মাউসটাকে জাস্ট নিয়ে যাচ্ছে, আমি ক্লিক করছি না, তখন দেখবেন একটা গোল মতো একটা পাশে একটা কিছু একটা বলতে পারেন সেটাকে হাইলাইট করে দিচ্ছে যে আমি এটার উপরে ক্লিক করতে চাই কিনা, ঠিক আছে। তো আমি এখানে যেই আমার মাউসটাকে নিয়ে যাব, তখনই দেখুন এর পাশে একটা হাইলাইটিং ফিল্ড চলে আসে। এটার মানে হচ্ছে এটাকে বলা হয় একটা হভারিং ইভেন্ট। অর্থাৎ এটা আপনারা আরো ভালো বুঝতে পারবেন, যখন আমি আমার মাউসের পয়েন্টারটাকে আমি যখন আমাদের কোনো একটা কোনো একজনের উপরে যখন আমি মানে নিয়ে যাচ্ছি, দেখুন প্রশান্ত বাবুর উপরে আমি মাউসটাকে নিয়ে গেলাম, এখানে দেখুন একটা পিনের অপশন দিচ্ছে, একটা মিউটের অপশন দিচ্ছে, একটা আরো মোর অপশন আমাদের দিচ্ছে। এটা কিন্তু আমরা মাউসটাকে সরিয়ে নিলে আর দেখতে পারবো না, যে আমি মাউসটাকে নিয়ে যাবো আবার দেখুন দেখাচ্ছে। তো এইগুলো, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে একটা ইভেন্ট। অর্থাৎ আমি ক্লিক করছি, আমি মাউসটাকে হভার করছি, এগুলো কিন্তু একটা ইভেন্টের মধ্যে পড়ে। এবার সেই ইভেন্ট গুলো কিন্তু ব্রাউজারে অলরেডি ইমপ্লিমেন্ট করা থাকে, সেই ইভেন্ট গুলোকেই আমাদের ইউজ করতে হয় কিছু একটা ইমপ্লিমেন্ট করার জন্য, কিছু একটা মানে বলতে পারেন কিছু একটা ফিচার ইমপ্লিমেন্ট করার জন্য সেটাকে আমাদের ইউজ করতে হয়। যেমন আমি যদি এখানে হ্যান্ড রেজ করছি, অর্থাৎ এই ইভেন্টে যে আমি ইভেন্টটাকে ফায়ার করছি, অর্থাৎ যে ইভেন্টে আমি ক্লিক করলাম, ক্লিক করা কিন্তু একটা ইভেন্ট। যে ইভেন্টটা হলো তখন আমাদের এখানে হ্যান্ড রেজটা ব্যাকএন্ডে এটা কমপ্লিট, মানে সেটা একটা খুবই কমপ্লেক্স লজিক, কিন্তু ব্যাকএন্ডের ভেতর সেটা কিন্তু আমাদের বলে দিল যে হ্যাঁ ঐন্দ্রিল গোলদার হ্যান্ড রেজ করেছে, ঠিক আছে। সেটাই কিন্তু এখানে হলো। এবার এই সমস্ত ইভেন্টগুলো কিন্তু আপনারা জানতে পারবেন কোথায়? জাভাস্ক্রিপ্টে কিন্তু এই সমস্ত ইভেন্টগুলো থাকে। অর্থাৎ এই ইভেন্টগুলোকে আপনারা কাজে লাগিয়ে বিভিন্ন রকমের অপারেশন করতে পারবেন আপনাদের ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের ভেতরে। যেমন এখানে আমি এটা লিখে দিয়েছি, দেখুন ক্লিক করা, সাবমিট করা, হভার করা। সাবমিট করা বলতে কোনটা? আমাদের যে ফর্ম গুলো থাকে আমাদের ওয়েবসাইটে, সেই ফর্ম গুলোকে কিন্তু সাবমিট করতে হয়। অর্থাৎ যে ফর্ম গুলো আমরা দেখতে পাই ডেইলি লাইফে, সেই ফর্ম যেখানে আমাদের নাম, আমাদের ধরুন ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এইগুলোকে ধরুন আমাদের সাবমিট করতে হয় অথবা সাইন আপ, লগ ইন করতে হয়, সেগুলো কিন্তু একটা সাবমিটিং ইভেন্ট। অর্থাৎ আমি ফর্মটাকে সাবমিট করছি। এটা আপনারা সিম্পলি ভাবুন যে আপনারা ব্যাংকের কেওয়াইসি ফর্মটা ফিল আপ করলেন, এবার ফর্মটাকে আপনাদের সাবমিট করতে হবে, সেই সাবমিটটাই হচ্ছে একটা ইভেন্ট। তো এখানে তিনটে জিনিসের উদাহরণ দিয়েছি, একটা হচ্ছে ক্লিক করা, একটা সাবমিট করা, একটা হভার করা। তিনটে ইভেন্টই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই বেসিক। এটা আপনারা ইজিলি খুবই সুন্দর করে বানাতে পারবেন। কিভাবে? আমরা ভিজুয়াল স্টুডিও কোডের ভেতরে যাব, গিয়ে এবার দেখবো যে এগুলোকে আমরা বানাই কিভাবে, ঠিক আছে। চলুন তাহলে এখানে ইভেন্ট কোন কোনগুলো হয় তাই নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? যে ইভেন্ট বলতে কোন কোনগুলোকে বলা হয় সেটা যদি কারো থাকে এখনই বলে দিন, আমি তাহলে আরেকবার আমি তাদের রিক্যাপ দিয়ে দেবো। ইভেন্ট বলতে কোন কোনগুলোকে বোঝানো হয়, যদি থাকে একবার লিখে দিন ট্রু, যদি না থাকে একবার ফলস লিখে দিতে পারেন, ঠিক আছে। ইভেন্ট বলতে কারো কোনো প্রবলেম? ইভেন্ট কোনগুলোকে বলি আমরা? ওকে, গোলাম বাবু বলে দিয়েছেন ফলস, ঠিক আছে। তাহলে ইভেন্ট যে আমরা চিনি, যেগুলোকে আমরা বললাম কি কি, সাবমিট করা, ক্লিক করা, হভার করা, এগুলো একটা ইভেন্ট। এবার এই ইভেন্ট গুলো তো আমাদের কিছু একটা করে। ধরুন আমি এখানে
হ্যান্ড রেজ যে করলাম, এই যে ইভেন্টটা ফায়ার হলো, ক্লিক ইভেন্ট ফায়ার হলো, হওয়ার পরে এই যে আমাদের নামটা এখানে পপ আপ হলো, অর্থাৎ আমি হ্যান্ড রেজ করেছি, সেটা কিসের জন্য হলো? সেটাই হচ্ছে ইভেন্টটাকে আমরা, অর্থাৎ ইভেন্ট ধরুন এখানে ক্লিক করা একটা, ভাবুন বাটনে যেমন ক্লিক করলে কোনো একটা সুইচে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন একটা মানে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা ভাবুন সেটা হচ্ছে একটা ইভেন্ট। এবার সেই ইভেন্টটা যখন ফায়ার হলো, অর্থাৎ ইভেন্টটা যখন হলো, তখন ধরুন আপনি সুইচের আওয়াজটা শুনতে পেলেন, শোনার সঙ্গে সঙ্গে আপনি বললেন কি কেউ একজন লাইটের সুইচটা অন করেছে। মানে আমি কি বলতে চাচ্ছি, সুইচ বোর্ডে আপনারা সুইচ দেখতে পান অনেক রকম, ধরুন এরকম করে ভাবুন, ধরুন কেউ সুইচে ক্লিক করলো, ক্লিক করলে তো একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা ধরুন আপনি শুনে বলবেন যে সুইচটা অন হয়েছে কি অফ হয়েছে। আপনি যে আওয়াজটাকে শুনছেন এটাকেই বলা হয় একটা ইভেন্টকে লিসেন করা, অর্থাৎ ইভেন্টটাকে শোনা। যে ইভেন্টটা আমরা শুনতে পেলাম, এবার আমরা শুনে নিয়ে কিছু একটা করবো সেখানে, এটাই হচ্ছে ইভেন্ট লিসেনারের সব থেকে বেসিক এক্সাম্পল। অর্থাৎ ইভেন্টটাকে আপনারা শুনলেন, শুনে এবার আপনি বলবেন যে হ্যাঁ, যেই আমার সুইচটা অন হয়ে গেছে নিশ্চয়ই আমাকে কিছু করতে হবে। এটাই হচ্ছে ইভেন্ট লিসেনিং এবং ইভেন্ট হ্যান্ডলিং। ইভেন্ট হ্যান্ডলিং আমরা একটু দেখবো, বাট ইভেন্টকে লিসেন করা, অর্থাৎ ইভেন্ট আমরা যখন কোনো সুইচে ক্লিক করছি, যে আওয়াজটা হচ্ছে সেটাকে শুনে আমরা যখন কিছু করব, সেটাই হচ্ছে ইভেন্ট লিসেনিং, অর্থাৎ ইভেন্টকে শুনে নেওয়া। শুনে নেওয়ার পরে আমরা তখন কিছু করতে পারি, সেটাকে বলা হয় ইভেন্ট হ্যান্ডলিং। সেটা আমরা দেখবো। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, এখান থেকে আমরা একটা বেসিক ইভেন্ট লিসেনার বানাবো, অর্থাৎ একদম বেসিক একটা ইভেন্ট লিসেনার বানাবো, যেটা আমরা দেখবো কি করে। ধরুন একটা টেক্সটের কালার আমরা চেঞ্জ করতে পারি। কি করব, একটা ধরুন বাটন থাকবে, সেই বাটনে যে ক্লিক করব, ধরুন আমাদের একটা টেক্সট থাকবে, সেই টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক একটা লাইট বাল্বের মতো। ধরুন আমাদের একটা লাইট বাল্ব থাকবে কালো কালারে, যখনই আমি বাটনে ক্লিক করব দেখবেন লাইট বাল্বটা হলুদ হয়ে যাবে অথবা সবুজ হয়ে যাবে, যা খুশি আপনি কালার দিয়ে দেবেন। ঠিক আছে, চলুন তাহলে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করি। করার পরে এখানে আমরা আমাদের ফোল্ডারটা ওপেন করব, যেটা আপনাদের জন্য ডেইলি ডেইলি বানাই আমি। এখানে আমাদের ডে 27, এখানে চলে যাব। ওকে, এখানে একটা ইভেন্ট লিসনারের ক্লাস চলছিল অলরেডি, সেটাই আমাদের এখানে রয়েছে। তো এটা কি কি করছিলাম আমরা সেটা একবার বলবো। ওকে, ফার্স্ট অফ অল এখানে এইচটিএমএল ফাইলটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এইচটিএমএল ফাইলের ভেতরে জাস্ট একটা h1 ট্যাগ আছে উইথ আইডি অফ হেডিং, অর্থাৎ তার আইডিটা কি হেডিং বলে তার একটা আইডি দিয়ে রেখেছে। একটা আইডি আছে বাটন, অর্থাৎ সেই বাটনের লেখা কি চেঞ্জ কালার, বাটনটাকে আমরা ইউজ করেছি। ঠিক আছে, আইডি বাটন, আইডি হেডিং, জাস্ট এইটুকু নিজের কোডের ভেতরে লিখে নিন। এবার আমরা এটাকে লাইভ সার্ভারে ওপেন করব, করে নিই। লাইভ সার্ভার ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার সাথে আপনারা দেখবেন এখানে হেডিং ট্যাগটা আমাদের দেখাচ্ছে ঠিক এরকম, হাই গুড ইভিনিং। হাই গুড ইভিনিং লেখাটা আমার এখানে এসেছে, আর একটা চেঞ্জ কালার বলে বাটনটা আমার রয়েছে। অর্থাৎ আমি যখন এই চেঞ্জ কালার বাটনে ক্লিক করব তখন যেন আমাদের এই লেখাটার কালারটা চেঞ্জ হয়ে যায়, এটাই আমাদের কাজ। তাহলে এটা আমরা কি করে করব, ফার্স্ট আমাদের কি করতে হবে, এখানে দেখুন আমি অলরেডি করে রেখেছিলাম কিছুটা, গত দিনের ক্লাসে এটা হচ্ছিল। তো আমি ফার্স্টে হেডিং বলে যে h1 ট্যাগ সেটাকে ডেকে নিয়েছি জাভাস্ক্রিপ্টের ভেতরে, আর বাটন ট্যাগটাকে আমরা ডেকে নিয়েছি সেম গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে। এই দুটো বাটন, সরি একটা বাটন একটা হেডিংটাকে আমি কল করেছি, মানে ডেকেছি। ডেকে এবার আমরা এখানে গিয়ে এই দুটোকে কাজে লাগাবো। এবার আমাকে বলুন বাটনে যে, মানে আমি এইভাবে কোশ্চেনটা রাখি যে আমাদের ইভেন্টটা হবে, অর্থাৎ ক্লিক করব, সেই ইভেন্টটা কোন ট্যাগের উপরে হবে। আমি যে ক্লিক করব এই ইভেন্টটা কোন ট্যাগের উপরে হবে, একটু আমি বলুন দেখি, যারা যারা এখানে বুঝলেন জিনিসটা। আমি যে ক্লিক করব সেটা কোন ট্যাগের উপরে হবে, h1 ট্যাগ না বাটন ট্যাগ? বাটন ট্যাগের উপরে হবে। খুব সুন্দর, থ্যাংক ইউ। তাহলে বাটন ট্যাগের উপরে যখন আমাদের ক্লিকিং ইভেন্টটা হবে, তাহলে সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। অর্থাৎ বাটনটায় যখনই কেউ ক্লিক করবে, এটা একটা ইভেন্ট, এটা ক্লিক ইভেন্ট, সেটাই আমাদের শুনতে হবে, শুনে এবার কিছু একটা করতে হবে। তো আমরা সেটাই করবো। ফার্স্টে দেখুন বাটন ট্যাগটাকে আমরা নিয়ে নেবো এখানে। বাটন ট্যাগ না, এটা বাটন বলতে পারেন এলিমেন্ট। বাটনটাকে নেওয়ার পরে আমরা কি অ্যাড করব, ভালো করে দেখুন, অ্যাড ইভেন্ট লিসেনার, এই জিনিসটা। অর্থাৎ বাটনের উপরে অ্যাড করো একটা ইভেন্ট লিসেনার, মানে যে ইভেন্টটা হবে সেটাকে এবার শুনবো, শুনে আমরা কিছু একটা করবো। তো অ্যাড ইভেন্ট লিসেনার এটা কিন্তু আমাদের এখন ইউজ করতে হবে। ঠিক আছে, ডট অ্যাড ইভেন্ট লিসেনার, ভালো করে একবার দেখে নেবেন এখানে। ওকে, তো এখানে ডট, এখানে কি করবো, অ্যাড ইভেন্ট লিসেনার, দেখুন এখানে চলে এসেছে অ্যাড ইভেন্ট লিসেনার। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো, কারণ এটা একটা ফাংশন। ফাংশন কি কি কাজ করে সেগুলো আপনারা পরে জানবেন। তো এখানে অ্যাড ইভেন্ট লিসেনার একটা ফাংশন,
ফাংশনের ভেতরে এবার আমাদের কিছু জিনিসপত্র লিখতে হবে। কি লিখতে হবে? এখানে যে ইভেন্টটা সেটা কিন্তু একটা ক্লিক ইভেন্ট। এটা ক্লিক ইভেন্ট, সাবমিট ইভেন্ট, হভার ইভেন্ট, এটা তিনটের মধ্যে আমরা কোনটা বলবো? এটা একটা ক্লিকিং ইভেন্ট, কারণ আমার বাটনটা ক্লিক হচ্ছে। তো ক্লিক ইভেন্টটাকে এবার আমাদের শুনতে হবে, কারণ কি এই ইভেন্ট লিস্টারটা যে আমরা অ্যাড করেছি, ইভেন্ট তো অনেক রকমের হয়, হ্যাঁ কিনা একটু শুনবো। ইভেন্ট টু মানে ইভেন্ট তো অনেক রকমের হয় আমাদের কাছে, হ্যাঁ কিনা একটু শুনি, বলুন দেখি। ইভেন্ট তো আমাদের কাছে অনেক রকমের হয়, যেমন হভার ইভেন্ট, যেমন আমাদের সাবমিট ইভেন্ট, যেমন আমাদের ভাবুন ক্লিক ইভেন্ট। তো আমরা যে কোন ইভেন্টটাকে শুনবো সেটা কিন্তু আমাদের বলতে হবে। ওকে, তো আমরা যে কোন ইভেন্টটাকে শুনতে চাই সেটা কিন্তু আমাদের এই ইভেন্ট লিসনারকে জানাতে হবে, যে কোন ইভেন্টটাকে আমরা শুনতে চাই সেটাই আমরা করব। তো আমরা কোন ইভেন্টটাকে শুনবো একটু বলুন দেখি, কোন ইভেন্টটাকে আমরা শুনতে চাই। একজন লিখেছেন, ওকে মিলন বাবু, খুব সুন্দর। কোন ইভেন্টটাকে আমরা শুনতে চাই, এখানে যে কোন ইভেন্টটা হলে আমরা কিছু একটা করতে পারবো। ক্লিক ইভেন্ট, থ্যাংক ইউ যারা যারা লিখলেন, খুব খুব থ্যাংক ইউ। তো আমরা কোন ইভেন্টটাকে শুনবো? আমরা কিন্তু শুনবো ক্লিক বলে সেই ইভেন্টটাকে। চলুন তাহলে আমরা এখানে কি করিব, এখানে আমরা ইভেন্ট লিসনারের মধ্যে আমরা কোটেশন দেব, দিয়ে লিখবো, দেখুন এত রকমের ইভেন্ট আছে, এত রকমের ইভেন্ট কিন্তু আছে জাভাস্ক্রিপ্টের ভেতরে। সবকটা ইভেন্ট কিন্তু এখানে জানলে হবে না, কিছু কিছু জিনিস পরবর্তীতে জানতে হবে। তো আমরা জাস্ট এখানে কোন ইভেন্টটাকে নেব? ক্লিক। ক্লিক বলে এই ইভেন্টটাকে কিন্তু আমরা নেব, অর্থাৎ যেই কেউ বাটনে ক্লিক করবে আমাদের যেন কিছু একটা হয়। ওকে, তো ইভেন্টে যে ক্লিক করলাম এটা আমাদের এবার শুনতে পারবো, অর্থাৎ ক্লিক লিখলাম, ইভেন্টটা কিন্তু আমাদের শুনতে পারবো। এবার ক্লিক করার পরে আমাদের কি হবে সেটাও কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, অর্থাৎ ক্লিক করলাম, ক্লিক করার পরে কি হবে সেটাও কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে আমাদের জানতে হবে, মানে মানে কাজ করতে হবে সেটাকে বলা হয়। তো আমরা কি করবো, ক্লিকের পরে যে কোটেশনটা আছে, লাস্ট কোটেশন, সেটার পরে একটা কমা দেব। কি করব, একটা কমা দেব। দেওয়ার পরে ভালো করে দেখবেন আমি কি করছি, এখানে আমরা একটা ফাংশন বানাবো। কি বানাবো? ফাংশন, জাভাস্ক্রিপ্টের ফাংশন বানাবো। কি করে? এইভাবে লিখুন, লিখুন যে ফাংশন, কি লিখলাম? ফাংশন। ভালো করে দেখবেন কি করছি আমি, এক লাইনে দেখাতে পারলে ভালো হয় এটা। আমি জাস্ট এখানে এটাকে লিখে নিই একবার, ভালো করে দেখবেন। ক্লিক বলে লেখাটা আছে, ক্লিকের পরে আমি একটা কমা দেব, দিয়ে কি লিখবো? ফাংশন। ফাংশন লেখার পরে এখানে আমরা একটা আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করবো। ভালো করে দেখুন, ফাংশন, একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এটা কিন্তু টোটালটা ইভেন্ট লিসনারের নীল কালারের ব্র্যাকেটের মধ্যেই আছে। দেখুন ভালো করে, টোটালটা কিন্তু নীল কালারের ইভেন্ট লিসনারের ব্র্যাকেটের মধ্যেই আছে। আমরা এখানে ফাংশনটা বানাবো, লিখে তারপরে আমরা আবার একটা ফাংশনের ওপেন ক্লোজিং যে ফার্স্ট ব্র্যাকেট সেটা দেবো। এবার এই যে ফাংশনের ব্র্যাকেট আর শেষ ইভেন্ট লিসনারের ব্র্যাকেট, এরপরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। এইভাবে ব্যাস আমাদের ফাংশনটা এবার রেডি। এর মধ্যে আমরা যা লিখবো সেটাই কাজ করবে। কি লিখলাম? কমা দেব, লিখবো ফাংশন, FUNCTION, ফাংশন। তারপরে আমরা একটা ওপেনিং আর ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট লিখবো। তারপরে আমরা এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই CSS এর ভেতরে আমরা প্রপার্টি লিখছিলাম, জাভাস্ক্রিপ্টের ভেতরে কিন্তু এই ফাংশনের বডিটা লেখা হয়। ঠিক আছে, তো কি করলাম? ফাংশন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এবার সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা যেমন CSS এ করছিলাম ঠিক এটাকে ওপেন করে নেবো, এইভাবে করে নিলাম। বোঝাতে পেরেছি কি করলাম? একটুখানি বলুন দেখি কি করলাম, বোঝাতে পারলাম? কি কি করলাম এখানে বোঝাতে পেরেছি? দেখে নেবেন একবার ভালো করে, দরকার আমি স্ক্রিনটাকে বড় করে দেবো, সেখানে গিয়ে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এই স্ক্রিনটাকে কিন্তু আপনাদের, এটা কিন্তু আপনাদের জানা উচিত, এটা আপনাদের জানতেই হবে। ঠিক আছে, তো আমি একবার এখানে স্ক্রিনটাকে বড় করে দিচ্ছি ভালো করে। আপনাদের যে সিনট্যাক্স, এটাকে বলা হয় সিনট্যাক্স, অর্থাৎ কোডিং এর রুলস থাকে কিছু, সেটা কিন্তু এখান থেকে আপনারা এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যে কি কি করলাম। এখানে কমা দিলাম, ফাংশন বানালাম, ফাংশন বানানোর জন্য কি লিখলাম? ফাংশন লিখলাম, একটা ওপেনিং ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে আমরা যা লিখবো সেটাই কাজ করবে। ঠিক আছে, হয়ে গেছে আশা করি। HTML টা একবার দেখানো। ওকে, HTML এ কিছুই নেই, একটা H1 ট্যাগ আছে, একটা বাটন ট্যাগ আছে। ঠিক আছে, অসুবিধা নেই। এবার আমরা এই ফাংশনের ভেতরে প্রথমে দেখবো বাটনটায় ক্লিক করলে আমরা কিছু পাচ্ছি কিনা, অর্থাৎ ক্লিক ইভেন্ট কি করবে আমাদের বললাম, যেমন আমাদের কিন্তু ক্লিক ইভেন্টটা দিয়ে আমরা এই টেক্সটের কালারটা চেঞ্জ করব, কিন্তু আমরা যে বাটনের ক্লিক ইভেন্টটা বানিয়েছি সেটা তো আমাদের জানতে হবে যে কাজ করছে কি করছে না। তো যে ফাংশনের যে বডি, অর্থাৎ যেখানে গিয়ে ফাংশনের কিছু লিখবো সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে গিয়ে আমরা একটা সিম্পল কনসোল লগ লিখবো। কি লিখবো? কনসোল লগ।
লেখার পরে এর মধ্যে আমরা কিছু লিখতে পারি, হ্যাঁ ক্লিক, অর্থাৎ হ্যাঁ বাটনটা ক্লিক হচ্ছে। যে আমি এটাকে সেভ করবো, দেখি কিছু হয় কিনা। এখানে ক্লিক করব, দেখবেন কনসোলে নজর রাখবেন, ক্লিক লেখা এসছে। আবার ক্লিক করব, দেখুন দুবার লেখা এসছে, কারণ কি ক্লিক দুবার হয়েছে। এখানে দেখুন আবার একবার ক্লিক করব, তিনবার। তো প্রত্যেকটা ক্লিকে কিন্তু আমাদের এটা একবার করে বাড়বে। আবার দেখুন ক্লিক করছি, আবার হলো 5 6 7 8 9 10 এরকম করে কিন্তু ক্লিক করছি, আমাদের এটা কিন্তু কাজ করছে। বলতে পেরেছি? কি করলাম, জাস্ট ফাংশনের বডির ভেতরে কনসোল লগ লিখে দিলাম ক্লিক, অর্থাৎ আমাদের এটা ক্লিক হচ্ছে কিনা সেটা আমাদের জানতে হবে। অর্থাৎ ক্লিক বলে ইভেন্টটা ফায়ার হলো, হওয়ার সঙ্গেই আমরা কি করাবো সেটা তাকে দিয়ে দিলাম। অর্থাৎ এই ফাংশনের মধ্যে আমরা কিন্তু ক্লিক করার পরে কি করব সেটা আমরা এখানে দিতে পারি। তো আমরা এখানে কি করছি, ক্লিক বলে লেখাটা প্রিন্ট করাচ্ছি, কনসোল লগ ক্লিক। যে আমি আবার রিফ্রেশ করবো, দেখুন এখানে আমরা বাটনে এবার ক্লিক করব, দেখি কনসোল লগ হয় কিনা। হলো একবার, আবার 3 4 5 6 7 8 9 10 এরকম করে কিন্তু যতবার ক্লিক করবে এখানে নাম্বারটা বাড়তেই থাকবে। কারণ কি 18 বার আমি আমার বাটনে ক্লিক করেছি। এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট বুঝলো, বুঝে কিন্তু আমাদের এখানে এটাকে 18 বার প্রিন্ট করে দিল। বলতে পারলাম? হ্যাঁ কিনা একটু শুনি। বলতে পেরেছি কি করছি আমি এখানে? একবার ট্রু আর ফলস লিখে দিন। এই ইভেন্ট লিস্টার কিন্তু আপনাদের খুব খুব লাগবে কাজে। এটা দিয়ে কিন্তু প্রত্যেকটা কাজ করা হয় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, যেটা আপনারা পরবর্তীতে কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্টে কিন্তু সব থেকে বেশি কাজ করবে। ঠিক আছে, ইভেন্ট লিস্টার সেই কারণে একদম ক্লিয়ার করে নিন, অ্যাটলিস্ট সিনট্যাক্সটা ভালো করে দেখে নিন যে কিভাবে একটা ইভেন্ট লিস্টার বানাতে হয়। তারপরে আপনারা ফিগার আউট, আমার বিশ্বাস আছে আপনাদের পরে আপনারা ফিগার আউট করেই নেবেন যে কিভাবে ওটা করতে হবে। ওটা আপনাদের পরে আমার পূর্ণ বিশ্বাস। ক্লিক বাটনে ক্লিক করতে হবে, তাই তো একদম যেটা পরে ইভেন্ট লিস্টার বানিয়েছেন আপনি। ঠিক আছে, চলো তাহলে আমরা এখানে বানিয়ে নিলাম ক্লিক ইভেন্ট লিসনার। এবার আমরা কি করব, আমাদের কাজ কি ছিল, এই যে চেঞ্জ কালার বলে বাটনটা আছে আমাদের, চেঞ্জ কালার বাটনে ক্লিক করলে আমাদের এখানে প্রিন্ট করলে হবে না, আমরা এখানে যে ক্লিক করবো আমাদের যেন লেখাটার কালার চেঞ্জ হয়, সেটা আমাদের কাজ। তার জন্য এবার আপনাদের কাছে কোয়েশ্চেনটা রাখি। কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা জাভাস্ক্রিপ্টের কি ইউজ করলে আমাদের কোনো টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারি? জাভাস্ক্রিপ্টের কি ইউজ করলে আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে পারি? লিখুন দেখি সবাই, জাভাস্ক্রিপ্টের কি ইউজ করলে আমরা একটা এইচটিএমএল এর টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারি? লিখুন 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 তাড়াতাড়ি, আমি একটু ওয়েট করি। কি ইউজ করলে চেঞ্জ করতে পারি? যিনি প্রথমে লিখেছিলেন স্টাইল ডট কালার, যারা কালার লিখছেন তাদের আমার বিশ্বাস আছে তারা স্টাইল ডট কালার জানবেন কি করে করা হয়। তো সেম স্টাইল ডট কালারটাই কিন্তু আমরা এখানে ইউজ করব। অর্থাৎ যে ভেরিয়েবলটা আমরা এখানে নিয়েছি, দেখুন হেডিং ট্যাগ আমাদের অ্যাজ এ এলিমেন্ট আমরা এখানে নিয়েছি, অর্থাৎ এই ট্যাগটা, এই ট্যাগের উপরে এবার আমরা যদি ডট স্টাইল ডট কালার ইকুয়াল টু দিয়ে যে কালারটা আমরা দেবো সেটাই কিন্তু আমাদের কালার হয়ে যাবে। দেখি, তো আমরা এখানে কনসোল লগটাকে একবার কমেন্ট আউট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা কি করব, হেডিং ট্যাগটাকে নেব, সরি এটা না, হেডিং এলিমেন্টটাকে নেব, নিয়ে ডট দেব। দেওয়ার পরে কি লিখবো, স্টাইল, তারপরে কোন প্রপার্টি দিতে হবে, কালার প্রপার্টি। এবার ইকুয়াল টু দেবো, ধরুন এখানে কি কালার করতে চাই আমি, ধরুন রেড, লাল কালারের করবো। তো আমি এখানে রেড এইভাবে লিখতে হবে, এইভাবে, ওকে রেড। এবার যখন আমি বাটনে ক্লিক করবো, দেখা যাক হয় কিনা। হলো, আবার আমি রিফ্রেশ করি, যেই চেঞ্জ কালারে ক্লিক করব, দেখুন এটা লাল কালারের হয়ে গেল। এটাই হচ্ছে বেসিক একটা ইভেন্ট লিস্টার। অর্থাৎ আপনারা এর থেকে বেসিক ইভেন্ট লিস্টার হয়তো বানাতে পারবেন, কিন্তু এর থেকে ভালো করে ইভেন্ট লিস্টার কিন্তু মানে বলতে পারেন যে আপনারা এর থেকে সহজভাবে আপনারা বুঝতে পারবেন না। কি করলাম, জাস্ট আমি হেডিং লিখে, যে হেডিং যে এলিমেন্ট, তারপরে একটা ডট দিলাম, দিয়ে আমি কি করতে চাইছি সেটা দিলাম, অর্থাৎ স্টাইল, তারপরে একটা ডট দিলাম কালার। স্টাইল ডট কালার এটা আমরা অলরেডি ইউজ করেছি, দেখেছি যে কিভাবে টেক্সটের কালার চেঞ্জ হয়। এই টেক্সটের কালারটা আমরা কখন চেঞ্জ করব, যখন আমাদের এই বাটনে ক্লিক হবে, সেটাই কিন্তু এইটুকুর কাজ। বাটন, বাটনের উপরে একটা ইভেন্ট লিস্টার লাগিয়েছি যেটার নাম কি ক্লিক ইভেন্ট, অর্থাৎ বাটনে যে ক্লিক করবে তখনই আমার এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তখনই আমি কি করছি, ফাংশনের ভেতরে দেখুন হেডিং, যে আমাদের হেডিং এলিমেন্ট আছে, তারপরে স্টাইল ডট কালার ইকুয়াল টু রেড করে দিচ্ছি আমি, মানে আমাদের টেক্সটের কালার যেন চেঞ্জ হয়ে যায়। স্যার টেক্সট বক্স থেকে টেক্সট কালার নিয়ে বাটন দিয়ে টেক্সটের কালার চেঞ্জ করা যাবে কিভাবে? অবশ্যই করা যাবে, সেটা পরবর্তীতে, ওটা একটু অ্যাডভান্স হয়ে যাবে। জাস্ট বেসিকটাকে আগে জেনে নিন, তারপরে ওটা পরবর্তীতে অবশ্যই দেখা হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু বেসিক ভাবে আপনারা ইভেন্ট লিস্টার বানাতে পারেন। ঠিক আছে, এবার আপনাদের মাথায় আসবে স্যার ইভেন্ট লিস্টার দিয়ে শুধু কি আমরা টেক্সটেরই কালার চেঞ্জ করবো, অন্য কিছু করা যেতে পারে নাকি? যারা যারা এখানে অলরেডি জানেন সাবমিট, অর্থাৎ টেক্সটের
যে সাবমিট করা হয়, যে ধরুন কোনো ফর্ম আমরা সাবমিট করছি, সেটাকে কিভাবে করা হয় অনেকের মনে কোয়েশ্চেন ছিল। অর্থাৎ আমরা একটা ইনপুট ট্যাগের ভেতরে যা লিখবো সেটাকে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কি করে আমরা সেই মানে সেই জিনিসটাকে আমরা পেতে পারি। অর্থাৎ যেটা এইচটিএমএল এর উপরে একটা ইনপুট ট্যাগের উপরে ইনপুট করা হবে, সেটা আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কি করে পাবো, অর্থাৎ কি ডেটা কেউ ইনপুট করেছে সেটাকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে পাবো, এটা কিন্তু অনেকের মনে কোয়েশ্চেন ছিল যখন আমরা ইনপুট ট্যাগ শিখছিলাম। হ্যাঁ কিনা একটু শুনি। অনেকের মনে কিন্তু এই কোয়েশ্চেনটা ছিল, স্যার আমরা ইনপুট ট্যাগে যা লিখছি সেটাকে আমরা পাবো কিভাবে, অর্থাৎ যেটা আমরা সাবমিট করছি সেটাকে আমরা কি করে পাবো, অর্থাৎ সেই ডেটাটা আমরা পাবো কিভাবে। এটা কিন্তু অনেকের মনে কোয়েশ্চেন ছিল। আমার যখন ইনপুট ট্যাগ শেখাতাম আমি, তখন কিন্তু অনেকে কোয়েশ্চেনটা করেছিলেন। মনে আছে আশা করি, কোয়েশ্চেনটা সবার আশা করি মনে থাকবে। ঠিক আছে, সেটাই এবার দেখবো যে কিভাবে ওটা করা হয়। ঠিক আছে, তখন প্রমিস করেছিলাম জাভাস্ক্রিপ্টের পার্টে গিয়ে দেখাবো, তো সেটাই কিন্তু এখন দেখাবো। ওকে, এবার আপনারা ডেটাটা নিয়ে আপনাদের ইচ্ছা কি করবেন না করবেন সেটা আপনাদের কমপ্লিটলি আপনাদের ব্যাপার, কিন্তু ডেটাটাকে পাবো কিভাবে সেটা আমাদের আগে দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা করবো কি, ভালো করে দেখুন। এখানে কিন্তু সেই জিনিসটাই দেওয়া আছে, এখানে ইভেন্ট লিসনারের উদাহরণেই কিন্তু সেই জিনিসটা করা রয়েছে অলরেডি। ঠিক আছে, যেটা দিয়ে আমরা ইনপুট ট্যাগের ডেটাটা পেতে পারি সেটা কিন্তু এখানে করা। তো আমরা কি করবো দেখি। আমরা চলে যাব এখানে হ্যান্ডলিং ডিফারেন্ট ইভেন্টস, অর্থাৎ আবার দেখবো কিছু কিছু আলাদা ইভেন্ট যেটা দিয়ে আমরা ডেটা সাবমিশনটাকে দেখতে পারবো। অর্থাৎ ডেটা যে সাবমিট হচ্ছে সেটা কিন্তু আমরা এবার দেখতে পারবো, যে ফর্মের ভেতরে কোনো ডেটা সাবমিট করবে কেউ, সেটাকে আমরা পাবো কিভাবে আমাদের বলতে পারেন জাভাস্ক্রিপ্টের ভেতরে, সেটা কিন্তু এবার আমরা দেখবো। ঠিক আছে, চলুন তাহলে করা যাক এটা। আমরা ফার্স্টে ভাই HTML ফর্ম ট্যাগ ভাই ইনপুটটা কি করে দেখবো, সরি দেখবো, ওটাই আমরা দেখবো। অর্থাৎ আমরা কি করে ফর্ম ট্যাগ দিয়ে যেটাকে সাবমিশন এর মাধ্যমে দেখতে পারি। স্যার ফ্রি ক্লাসের মধ্যে টু ডু লিস্ট কি কমপ্লিট শেখাবেন? অবশ্যই দিয়েছি, যখন অবশ্যই শেখাবো। ঠিক আছে, তো এখানে আমরা যা যা শিখছি সেগুলো কিন্তু টু ডু লিস্টের জন্যই লাগবে, সেই কারণে এগুলো আমাদের জানতে হবে। ওকে, বেসিক একটা অ্যাপ্লিকেশন খুবই কাজে লাগে, টু ডু লিস্টের মতো সুন্দর অ্যাপ্লিকেশন হয় না কোথাও। এটা আপনারা কিন্তু বেসিক্যালি আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল যেটা আমরা করছিলাম সেটা হচ্ছে আমরা এখানে একটা এইচটিএমএল এর ভেতরে এসে একটা ইনপুট ট্যাগ নেব, অর্থাৎ একটা ফর্ম ট্যাগ নেব যেখানে আমাদের ভ্যালিডেশনটা থাকবে। অর্থাৎ জানি আমরা ফর্ম ট্যাগ ইউজ করার মানে যেখানে আমরা কিছু একটা ডেটা ভ্যালিডেশন করতে পারি, অর্থাৎ ইমেল ঠিক আছে কিনা, ইউআরএল ঠিক আছে কিনা, এগুলো কিন্তু আমরা জানতে পারি এখান থেকে। ঠিক আছে, এর পরবর্তীতে আরো অনেক কিছু জানতে পারবেন, যে ফর্ম ট্যাগ দিয়ে আরো কি কি করা হয়। প্যাটার্ন বলে একটা জিনিস থাকে ফর্মের ভেতরে, যে প্যাটার্নের বাইরে কেউ যদি ইনপুট করে তাহলে কিন্তু সেই ইনপুটটা ভ্যালিড হবে না। সেই জিনিসগুলো কিন্তু অ্যাডভান্স হয়ে যায়, সেই কারণে ওটাকে অ্যাডভান্স ক্লাসের মধ্যে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ফার্স্টে আমরা একটা ফর্ম ট্যাগ নেব। কি লিখবো, ফর্ম ট্যাগ। এখান থেকে অ্যাকশন আমাদের দরকার পড়ে না, আমরা জানি, তো আমি এখানে অ্যাকশনটাকে মুছে দিচ্ছি। ফর্ম ট্যাগের ভেতরে আমরা কি নেবো, একটা লেবেল নেব। কারণ কি, লেবেল ট্যাগ দিয়ে কিন্তু আমরা আমাদের ফর্মের ইনপুটের লেবেলিং করতে পারি, অর্থাৎ ফর্মটা আমাদের কি কাজে লাগবে না লাগবে সেটা দিয়ে আমরা কিন্তু ওখান থেকে দেখাতে পারি। ওকে, তো লেবেলের মধ্যে আমরা একটা কিছু একটা দেবো, ধরুন এন্টার ইওর ইমেল, সরি ইমেল, সেভ করি। এখানে আমাদের ফরের ভেতরে কিছু একটা লিখতে হবে, তো ফরের ভেতরে আমি ধরুন কিছু একটা লিখছি কি, ইউজার ইমেল। ফরের ভেতরে কিন্তু ম্যাটার করে না আপনি কি লিখছেন, কিন্তু এটা কাজে লাগে কখন একটু শুনবো, কার কার মনে আছে। ফরের মানে লেবেলের ভেতরে ফরের কাজ কার কার মনে আছে, কি জন্য লাগে, কেউ যদি একটু লিখতে চান। ফরের সঙ্গে কি ম্যাচ করতে হয়, অর্থাৎ ফরের সঙ্গে কি আমাদের একসঙ্গে রাখলে সেটা ঠিকঠাক ভাবে কাজ করে, কেউ কি বলতে পারবেন, একটু শুনি দেখি কার কার মনে আছে। সুমিত বাবু লিখেছেন টেক্সট বক্স। ওকে, কোনটা ইউজ করি ফরের সাথে, যাদের যাদের ক্লাসটা মনে আছে একটু লিখবেন, যে ফরের সাথে আমরা কোন জিনিসটাকে ম্যাচ করি কাজে লাগানোর জন্য, অর্থাৎ দুটোকে আমাদের সেম রাখতে হয়। ওকে, হয়তো কোশ্চেনটা করা আমার মানে আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু কি বলছেন সবাই আমার বলছেন ইনপুটের ভ্যালু ম্যাচ করলে হাইলাইট হয় ইনপুট ফিল্ড, ইনপুটের ভ্যালু ম্যাচ করলে কাইন্ড অফ সেটা ঠিক, কিন্তু ওটা ওইভাবে আমি বলিনি। আমি বলতে চাইছি কি, এখানে এইচটিএমএল এর ফর আর ইনপুট ফিল্ডের ইনপুট ট্যাগের কি আমাদের সেম রাখতে হয়। ইনপুট ট্যাগের ভেতরে কি আমাদের ফরের সঙ্গে ফরের ভেতরে যা দিয়েছি সেটাকে আমার ইনপুট ট্যাগের ভেতরে দিতে হয়, কি দিতে হয় মনে আছে কারণ? একদম একদম কারেক্ট মনিরুল বাবু, একদম কারেক্ট। গার্গী বাবু ঠিক বলেছেন, বিশ্বরতী বাবু ঠিক বলেছেন, একদম আমাদের আইডিটাকে সেম রাখতে হয়। অর্থাৎ আমরা এখানে একটা ইনপুট ট্যাগ নেব, নিয়ে এখানে যদি আমরা ইমেল যেহেতু ইউজ করছি, আমি এখানে ইমেল টাইপ নেব ইমেল, আর এখানে আমাদের কি দিতে হবে, আইডি।
কেন? কারণ ফরের সঙ্গে আইডিটাকে সেম রাখলে আমরা ফরের এই যে লেভেলে যখন ক্লিক করবো নিচের ইনপুট ফিল্ডটা হাইলাইট হয়ে যাবে। দেখি আমরা এখানে কি দেবো, আইডি কি দেবো, ইউজার ইমেল। সেভ করি। দেখুন আমি এখানে ক্লিক করবো, আমাদের নিচের ইনপুট ফিল্ডটা কিন্তু হাইলাইট হচ্ছে। লেভেলের উপরে ক্লিক করছি, ভালো করে মাউসটা দেখবেন একবার, মাউসটা বড় হয়ে যাওয়ার জন্য। ওকে, এন্টার ইউর ইমেলের উপরে ক্লিক করছি, নিচে আমাদের এটা হাইলাইট হচ্ছে। এটা কিন্তু এই ফর আর এই আইডিটা সেম রাখার জন্য হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের কি লাগবে, এবার কিন্তু আমাদের একটা সাবমিট বাটন লাগবে। কার কার মনে আছে ইনপুট ট্যাগ দিয়ে কিভাবে সাবমিট বাটন বানানো যায়? টাইপের ভেতরে কি লিখতে হয় যার জন্য ইনপুট ট্যাগের ইনপুট ট্যাগ থাকে না, সেটা তখন আর একটা সাবমিট বাটন হয়ে যায়। কি লিখতে হয় টাইপের ভেতরে? এইচটিএমএল এর ক্লাস কে কে ভালো করে করেছে একটু দেখি গুনি। কি লিখলে আমাদের ইনপুট ট্যাগটা আর একটা ইনপুট ট্যাগ থাকে না, তখন একটা সাবমিট বাটন হয়ে যায়? কি লিখতে হয় দেখি দেখি, লিখুন লিখুন। ওকে, তো আমরা অনেকগুলো অ্যান্সার পেয়েছি, তার মধ্যে একদম কারেক্ট হচ্ছে সবকটা। অর্থাৎ সাবমিট লিখলে কিন্তু টাইপ সাবমিট লিখলে আমাদের একটা সাবমিট বাটন চলে আসে। দেখি চলুন, তো আমরা এখানে ইনপুট টাইপ নেব কি, এখানে একটা ইনপুট নেব। সহজভাবে ইনপুট নেওয়ার একটা পদ্ধতি হচ্ছে ইনপুট কোলন, যেটা আপনার লাগবে, লিখলাম। ইনপুট টাইপ কি হলো, সাবমিট। এখানে ভ্যালু দিতে বলছে, ভ্যালুটা আমি আপাতত রাখছি না, কারণ সাবমিট বাটন যদি লিখি, দেখুন এখানে সাবমিট বাটন দিয়ে দেবে আমাকে। ইনপুট টাইপ সাবমিট লিখলে আমাদের এখানে একটা সাবমিট বাটন চলে আসবে। এবার আমি এটাকে একটু ফার্দার একটুখানি স্পেস দিয়ে দিই, তাহলে আমরা একটুখানি দেখতে পারবো এখানে আমার স্পেসিংটা কেন নিল না। বিআর ট্যাগ, ওকে, আর এখানে এক সেকেন্ড, বিআর, ওকে, দুবার বিআর দিতে হলো সেই কারণে। তো এখানে আমি একটু স্পেস দিয়ে দিয়েছি যেন এটা একটা ফর্মের মতো দেখতে লাগে। ঠিক আছে, তো এবার আমাকে বলুন ফর্মের ভেতরে আমরা কি ইভেন্ট লিসেনার লাগাতে পারি? কোশ্চেন করছি অনেকগুলো, কিছু মনে করবেন না। ফর্মের ভেতরে কি ইভেন্ট লিসেনার আমরা লাগাতে পারি, অর্থাৎ ফর্মটা কি করলে আমরা সেটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ ফর্মটা আমাদের কাজে দিয়েছে। ফর্মের ভেতরে আমরা কি ইভেন্ট লিসেনার লাগাতে পারি, হভার, সাবমিট নাকি ক্লিক, কোনটা লিখতে পারি? ফর্মের ভেতরে ফর্ম ট্যাগটাকে অ্যাজ এ ইনপুট ইভেন্ট লিসেনার এবার আমরা ইউজ করব। কি করব তার জন্য লিখুন লিখুন, কি ইউজ করলে আমরা সেটাকে ঠিকঠাকভাবে ইউজ করতে পারবো, কোন ইভেন্ট লিসেনার, সাবমিট, ক্লিক নাকি আমাদের হভার? তো যারা যারা লিখলেন সাবমিট, একদম কারেক্ট, অনেকটা সেম অ্যান্সার আসছে, একদম ঠিক। তো সাবমিট কিন্তু এই জন্য এতটা ইম্পর্টেন্ট, যেহেতু ফর্মের ভেতরে আমাদের কিছু সাবমিট করতে হয়, সেই কারণে ইনপুট টাইপ আমাদের সাবমিট। এটা কিন্তু এই কারণেই রাখা রয়েছে, যে কারণে আপনারা যে কোনো একটা বাটন সাবমিট বাটন বানাতে পারবেন ইনপুট টাইপ সাবমিট ইউজ করে। এটা কিন্তু ফর্মের ভেতরে বেশিরভাগ ইউজ করা হয়, এটা আমরা জেনেছিলাম এইচটিএমএল এর ক্লাসে। ঠিক আছে, যেটা আমরা দেখলাম। তাহলে আমাদের এখানে সবকিছু রেডি, এবার আমরা এটাকে ইভেন্ট লিস্টে লাগাবো। অর্থাৎ ফর্মটা যখন আমাদের সাবমিট হবে তখন যেন আমরা ডেটাটাকে কনসোল লগ করতে পারি, এটাই আমাদের কাজ হবে, সেটাই করব। ফার্স্টে আমরা কি করতে পারি যার জন্য আমরা ফর্ম ট্যাগটাকে পাবো, অর্থাৎ এই ফর্ম ট্যাগটাকে আমাদের তো সিলেক্ট করতে হবে জাভাস্ক্রিপ্টের ভেতরে। কি করতে পারি, কি করতে পারি এবার বলি। আমরা এখানে ইউজ করব কোয়ারি সিলেক্টর, যেটা আমরা অলরেডি ইউজ করেছিলাম, কোয়ারি সিলেক্টর। কারণ দেখুন এখানে ফর্মে কিন্তু কোনো আইডি নেই আর ফর্ম ট্যাগ কিন্তু একটাই, সেই কারণে আমি একটা কোয়ারি সিলেক্টর ইউজ করতে পারি সিএসএস এর মতো করে ফর্মটাকে পাওয়ার জন্য। তো আমি কি করব, লিখবো ফর্ম ইকুয়াল টু দেবো ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, মনে আছে আশা করি। এর ভেতরে কি আমি লিখবো ফর্ম। ফর্ম, এই ফর্ম লেখার মানে কি, আমি ফর্ম ট্যাগটাকে চাইছি। এখানে কিন্তু কোনো আইডি বা কোনো ক্লাস দেওয়া নেই, জাস্ট ফর্ম ট্যাগটাকে চাইছি, সেই কারণে কোয়ারি সিলেক্টরের মধ্যে আমি জাস্ট ফর্ম লিখে দিলাম। এবার যদি এটাকে আমি কনসোল লগ করি, দেখি ফর্মটা আমার আসছে কিনা। কনসোল লগ ফর্ম, না ফর্ম, সেভ করি। দেখুন এখানে ফর্ম ট্যাগটা আমার দিয়ে দিয়েছে, মানে আমি ফর্ম ট্যাগটা ঠিকভাবে পেয়ে গেছি। এবার আমাদের ফর্ম ট্যাগের উপরে ইভেন্ট লিস্টার লাগাতে হবে। কি করবো, ফর্ম ডট অ্যাড ইভেন্ট লিস্টার, সাবমিট ইভেন্ট হবে এটা একটা। তো আমি কি করবো, দেখুন এখানে সাবমিট বলে একটা ইভেন্ট রয়েছে, সাবমিট ইভেন্ট। এবার আমি এখানে গিয়ে একটা ফাংশন বানাবো, এটা আমরা দেখলাম একটুখানি আগে, ফাংশন। এইভাবে এর ভেতরে গিয়ে এবার আমরা কিছু একটা কনসোল লগ করতে পারি দেখার জন্য যে এটা আমার সাবমিট হচ্ছে, এটা আমরা ঠিকঠাক করতে পারলাম কিনা। তো এটা কি করবো, সাবমিটেড, সেভ করি। যে আমি সাবমিটে ক্লিক করবো, দেখি কিছু হয় কিনা। দেখুন এখানে কুইকলি, খুবই কুইকলি একটা সাবমিট বলে একটা লেখা এসে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট আমি কিন্তু দেখতে পাচ্ছি, যেই ক্লিক করছি সাবমিট বলে একটা খুব কুইক, একদম কুইক একটা সাবমিট বলে একটা বাটন, মানে একটা লেখা আসছে, দেখতে পেয়েছেন কিনা শুনি একটু। খুবই কুইক, মানে খুবই ফাস্ট হচ্ছে, কারণ ফর্ম সাবমিশন খুবই ফাস্ট।
যে ক্লিক করছি দেখুন এখানে সাবমিট বলে একটা লেখা আসছে, যদি কেউ দেখতে পান এবার দেখতে পেয়েছেন কি? খুবই কুইক, মানে সেটাকে অফও করা যায়, সেটা কি করে অফ করতে হয় সেটা বলবো, কিন্তু দেখা গেছে কিনা একটুখানি বলুন। খুবই কুইক একটা সাবমিট হচ্ছে, কিন্তু খুবই ফাস্ট। ঠিক আছে, তো এটাকে আমরা কি করে অফ করতে পারি সেটা শেখাবো, কিন্তু এটা আপনাদের যদি এখন না জানতে হয় অসুবিধা নেই। এখানে শেখানোর মতো কি আছে বলি, একটা ইভেন্টকে আমাদের প্রিভেন্ট ডিফল্ট বলে একটা ইভেন্টের ফাংশন হয়, অর্থাৎ এখানে এই ফাংশনের যে ফাংশনের পরে যে ফার্স্ট ব্র্যাকেট লিখেছি এর মধ্যে আমাদের লিখতে হয় একটা ইভেন্ট। এইভাবে এখানে আমরা ইভেন্ট না লিখে অন্য কিছু লিখতে পারি, কিন্তু ইভেন্ট লিখছি কেন, বোঝানোর জন্য। তো ফাংশনের ভেতরে আমাদের একটা ইভেন্ট লিখতে হয়। এবার ইভেন্টটাকে ডট দিয়ে করতে হয় প্রিভেন্ট ডিফল্ট। এই যে এটাও একটা ফাংশন, এটা কি কাজ করে, ফর্মটা সাবমিট হলে আমাদের পেজটাকে রিলোড হতে দেয় না। ইভেন্ট, এখানে ইভেন্ট লিখবো, লেখার পরে ডট ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, সেভ করি, দেখি কাজ করে কিনা। এবার দেখুন আমি সাবমিট করছি, এবার কিন্তু আপনারা সাবমিশনটা দেখতে পারবেন, অর্থাৎ 8 বার আমার ফর্ম সাবমিশন হয়েছে। ফর্ম এইভাবে কেন কাজ করে, আমাকে এখানে প্রিভেন্ট ডিফল্ট কেন লাগাতে হলো সেটা বলি একবার। আমাদের ফর্ম কিন্তু একবারই সাবমিট করার রুল থাকে, অর্থাৎ একটা ফর্মকে কিন্তু আপনি বারবার সাবমিট করতে পারবেন না, এটা একটা বিল্ট ইন রুল এইচটিএমএল এর ভিতরে। সেটাকে যদি অফ করতে হয় তার জন্য আমাদের এই জিনিসটা করতে হয়, ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট। এটা হয়তো অনেকেই জানে না, এটাকে বলা হয় প্রিভেন্ট ডিফল্ট, অর্থাৎ ফর্মের যে ডিফল্ট ফাংশন, অর্থাৎ ফর্ম যে একবারই সাবমিট করব এর যে ডিফল্ট রুল, সেটাকে আমরা এখানে ভঙ্গ করে দিলাম। কিভাবে, এখানে একটা ইভেন্ট বলে আর্গুমেন্ট নিলাম, সেটাকে আর্গুমেন্ট কি সব জিনিসপত্র আপনারা পরে বুঝবেন, কিন্তু ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট করলে আপনাদের কিন্তু ফর্মটা এবার মাল্টিপল টাইম সাবমিট করতে পারবেন। কিভাবে, যে সাবমিট করবো দেখুন এখানে বারবার সাবমিট হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের কাজ কি, এখানে আমার যখন ফর্ম সাবমিশন হচ্ছে তাহলে আমরা কি দেখবো, এবার আমরা দেখবো এখানে যে ইনপুট ফিল্ড আছে এর মধ্যে কি লেখা আছে সেটা আমরা পাবো। কিভাবে, তো ইনপুট ট্যাগটাকে আমাদের আগে সিলেক্ট করতে হবে। এখানে ইনপুট ট্যাগে আইডি কি আছে দেখুন, এখানে ইনপুট ট্যাগে আইডি দিয়ে আমরা সিলেক্ট করবো। ইনপুট ট্যাগে আইডি কি আছে একটুখানি বলুন দেখি, দেখি ইনপুট ট্যাগের উপরে আইডিটা কি দেওয়া আছে। আমরা তো ইনপুট ট্যাগটাকে সিলেক্ট করবো সে তার ডেটাটা পাওয়ার জন্য, তো ইনপুট ট্যাগের আইডি কি আছে এখানে, একদম সহজবাবু ঠিক ইউজার ইমেল লেখা রয়েছে, অর্থাৎ এই আইডিটা দিয়ে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের ভেতরে ইনপুট ট্যাগটাকে নিয়ে আসবো। ইউজার ইমেল অথবা ইউজার ইমেল যেটা লেখা আছে এটা আপনারা দেখে নেবেন নিজেদেরটাই কি আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে আমরা সেম জিনিসটা করবো, একটা ভেরিয়েবল বানাবো, লেট ধরুন ইনপুট ইকুয়াল টু দেবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এর মধ্যে আমরা কি লিখবো, ইউজার ইমেল, সরি ইমেল, সেভ করি। এবার আপনাদের জাস্ট এক লাইনে আপনারা ভ্যালুটা পাবেন কি করে, যে কনসোল লগটা আমাদের রয়েছে এখানে, কনসোল লগের ভেতরে জাস্ট এটা করুন, ইনপুট যেটা আমরা ডেকে নিলাম ভেরিয়েবল ডট ভ্যালু, কি লিখবো, ইনপুট ডট ভ্যালু। যেই সেভ করবো এটাকে দেখি, এর ভেতরে জন্য আমি লিখলাম হাই, হাই লিখে সাবমিট করে দেখি। ও এটা তো কোনো ইমেল না, এটা ভ্যালিডেট করছে, তো আমি এখানে হাই অ্যাট দ্য রেট ধরুন এখানে ইমেল ডট কম কিছু একটা লিখছি, দেখি সাবমিট করি, এলো, ভালো করে দেখুন আমরা কি সাবমিটটা দেখতে পাচ্ছি। আবার সাবমিট করব, দুবার এখানে প্রিন্ট হয়েছে। এবার আমি এখানে কিছু একটা চেঞ্জ করে দিচ্ছি, ধরুন আমি একটা ইমেল দেবো, ধরুন নতুন একটা ইমেল, oindil@বিশ্বাসকোম্পানি.com, এরকম কিছু একটা লিখতে পারি। খুবই ছোট হয়ে যাচ্ছে স্ক্রিনটা, একবার আমি স্ক্রিনটাকে বড় করি, ওকে, বিশ্বাস.com। আমি সাবমিট করবো, দেখি প্রিন্ট হয় কিনা, এলো, আবার সাবমিট করবো, আবার দেখুন প্রিন্ট হচ্ছে। এখানে আরেকটু চেঞ্জ করি, oindil@golda.com কিছু একটা করতে পারি, জাস্ট নর্মাল, সাবমিট করবো, দেখুন প্রিন্ট হচ্ছে। এখানে আপনারা ইমেল দেবেন, ইমেলটা সাবমিট ভ্যালিডেট না করলে কিন্তু এখানে সাবমিটটা হবে না, ঠিক আছে, যেটা আমরা জানি। তো আমি এখানে যদি এইভাবে করি সাবমিট করবো, দেখুন এটা বলছি কি, এটা একটা ডিফল্ট ভ্যালিডেশন এইচটিএমএল এর ভেতরে প্রোভাইড করে, সেটা কিন্তু দিচ্ছে যে এটা কোনো ইমেল অ্যাড্রেস না ভাই, এটাকে তোমার চেঞ্জ করতে হবে। তো এখানে আমি সেটাই করবো, ধরুন gmail.com, সাবমিট করবো, দেখুন এখানে সেটা এলো। তো এটাই কিন্তু বেসিক সাবমিট ইভেন্ট। বোঝাতে পেরেছি কি পারিনি একটুখানি বলুন, সাবমিট ইভেন্টটা বোঝাতে পেরেছি কি পারিনি একটুখানি বলুন। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে এখানে স্যার এটা কি ওটা কি একটুখানি বলুন, আমি তাহলে সেটা এখনই ডিসকাস করবো। ওকে, এই সেম মেথড কিন্তু রিঅ্যাক্টের ভিতরে ইউজ করা হয় ফর্ম সাবমিশনের জন্য, কিন্তু সেখানে আরো অনেক ফাংশনালিটি আপনারা আরো এক্সট্রা পাবেন, সেটা কিন্তু সেটার একটা ফিচার। ভ্যালুটা কি, ভ্যালু হচ্ছে ইনপুট যে ফিল্ড, অর্থাৎ এই যে ইনপুট, ইনপুটের যে ভ্যালু অর্থাৎ যার মধ্যে মানে ইনপুটের ভেতরে যে ডেটাটা আছে সেটা,
ডট ভ্যালু দেওয়ার মানে ইনপুটের ভেতরে যে ডেটাটা আছে সেটা আমাকে প্রিন্ট করে দাও। বুঝতে পারলাম মধুসূদন বাবু? ভ্যালুটা কিন্তু যেটা আমরা ইনপুট করছি এখানে, এই যে যেটা আমরা ইনপুট করছি এটা একটা ভ্যালু, সেই ভ্যালুটাই কিন্তু আমরা এখানে ইনপুট ডট ভ্যালু দিয়ে পেয়ে গেলাম। ওকে স্যার 2 নাম্বার অ্যাড করতে পারি? অবশ্যই করতে পারেন, এটা এবার আপনাদের পরে ছেড়ে দিলাম কি করতে হবে আপনাদের। ঠিক আছে, দুটো একটা সিম্পল ক্যালকুলেটর বানিয়ে ফেলতে পারেন। আপনাদের দেখাবো ক্যালকুলেটর বানানো কি করে, কতটা সিম্পল একটা ক্যালকুলেটর বানানো। এর থেকে অনেক ফাংশনালিটি আরো বেশি ইমপ্রুভ করতে হয়, কিন্তু কিভাবে আমরা করি সেটা একবার দেখাই কুইকলি। স্যার আমি এখানে অ্যারো ফাংশন ইউজ করতে পারি? অবশ্যই, অ্যারো ফাংশন তো আরো খতরনাক। অ্যারো ফাংশন আমি দেখাইনি একটা কারণে, এখানে অনেকে কনফিউজ হয়ে যাবেন। আগে আমরা ডিফল্ট ফাংশনটা বুঝবো, তারপরে অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন কিন্তু আরো অ্যাডভান্স, অ্যারো ফাংশনের অনেক কাজ থাকে, সেটা আমরা এখানে ডিসকাস করবো না, সেটা অ্যাডভান্স ক্লাস, অ্যাডভান্স জিনিস, সেটা ওখানে হবে। ঠিক আছে, যেটা বলছিলাম যে ক্যালকুলেটর বানানো কতটা ইজি আপনাদের শেখাই। আপনারা এবার ক্যালকুলেটর বহুত ইজিলি বানাতে পারবেন। কিভাবে? এখানে আমরা সিম্পল একটা লজিক লাগাবো, যেটা আমাদের অলরেডি রয়েছে, এটাই আমাদের থাকবে, এটা দিয়ে কিন্তু একটা ক্যালকুলেটর বানাতে পারি। কি করব? আমরা এখানে সেম জিনিস করি, ফর্ম ট্যাগ নেব একটা, সাবমিট করলে আমাদের ধরুন দুটো নাম্বার যোগ হবে। কি করতে পারি? ধরুন এখানে একটা ইনপুট ট্যাগ নেবো, সরি লেবেল নিয়ে একটা, লেবেলের ভেতরে লিখছে ফার্স্ট নাম্বার, এটা আমাদের লেবেলের ফর। এর মধ্যে আমি লিখবো এন্টার ফার্স্ট নাম্বার। খুবই সিম্পল ক্যালকুলেটর, কেউ জাজ করবেন না আমাকে, এর থেকে কমপ্লেক্স ক্যালকুলেটরও হয়, কিন্তু জাস্ট দেখানোর জন্য এটা করছি আমি। ইনপুট টাইপ কি হবে? টেক্সট, সরি টেক্সট হবে না, এটা তো আমাদের নাম্বার হবে, কারণ ইনপুট তো আমাদের যেটা ইনপুট করবো সেটা তো নিশ্চয়ই এ আর বি কে যোগ করবো না, আমরা কোনো নাম্বারকে যোগ করবো। তো ইনপুট কি হবে? টাইপ টেক্সট। সেভ করি, এখানে একটা এরর আসবে, সেটা আমাদের ম্যাটার না। তো আমি এখানে স্ক্রিপ্টটাকে একবার ডিলিট করে দিচ্ছি। ওকে, তো আমাদের এখানে ওয়ার্নিং দিচ্ছে একটা, কি ওয়ার্নিং একটুখানি দেখবো। এখানে কনসোলে কিন্তু আপনারা ওয়ার্নিং পাবেন, যে ওয়ার্নিংটা আসলে কি আসছে। আচ্ছা, এটা আমাদের ওয়ার্নিংটাকে আমরা আমরা ইগনোর করতে পারি। তাহলে আমাদের হয়ে গেল। এখানে ইনপুট টাইপ নাম্বার দিলে দেখুন এখানে এই জিনিসটা আসবে, অর্থাৎ একটা অ্যারো দেবে যে নাম্বারটাকে প্লাস মাইনাস করার, অর্থাৎ আগে মানে কতটা আপনি 1 2 করে বাড়াতে পারবেন আর কমাতেও পারবেন 1 করে। ঠিক আছে, এটা কিন্তু ইনপুট টাইপ নাম্বারের কাজ। তো এটাকে রিলোড করব। এখানে সেম জিনিসটা আমরা করবো কি, এখানে আমরা এটাকে একটা আইডি দিয়ে দিতে পারি, ইনপুট টাইপটাকে একটা আইডি দেবো। আইডিটার নাম কি হবে একটুখানি দেখে নিই, ফার্স্ট নাম্বার, কারণ আমরা আইডিটা সেম নামে রাখবো। ওকে, সেভ করি, সরি এটাকে আমরা সেভ করবো, কোনো চেঞ্জেস নেই। এখানে আমরা একটা প্লেস হোল্ডার ইউজ করতে পারি, অর্থাৎ প্লেস হোল্ডার মানে যেটা আমরা ইনপুট ট্যাগের ভেতরে দেখতে পারবো। এখানে সিম্পল এভাবে লিখতে পারেন এন্টার ফার্স্ট নাম্বার, এটাকে বলা হয় প্লেস হোল্ডার। ঠিক আছে, এটা আমাদের অলরেডি অনেকে জানে। তারপরে আমরা এটাকেই কপি করব, পেস্ট করব, সেকেন্ড নাম্বার বানাবো। এবার কপি করব, পেস্ট করব, করে এখানে না ফার্স্ট নাম্বারকে সেকেন্ড নাম্বার করে দেবো, কারণ আমাদের আর একটা নাম্বার লাগবে। সেকেন্ড নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার, সেভ করি, চলে এলো। এখানে আমাদের এটাকেও সেকেন্ড নাম্বার করতে হবে, সেকেন্ড নাম্বার, প্লিজ এন্টার সেকেন্ড নাম্বার, সেভ করি, চলে এলো। এবার রেজাল্ট বলে আমরা একটা কি বানাতে পারি, ধরুন এখানে যেটা আমাদের রেজাল্ট আসবে সেটাকে আমরা প্রিন্ট করতে পারি, অর্থাৎ যে রেজাল্ট আমরা পাবো সেটাকে আমরা এই নিচে দেখাতে পারবো। কি করে? আমরা এই ফর্মের ভেতরে একটা ছোট্ট একটা ভাবুন এখানে ফর্মের ভেতরে রাখবো, রেজাল্টটা সাবমিট হবে না, তাহলে আমি এখানে রেজাল্টটাকে বাইরে রাখছি। রেজাল্ট কি হবে, ধরুন এখানে আমরা একটা কি বানাবো, ধরুন H1 ট্যাগ নিচ্ছি, H1 ট্যাগে একটা আইডি দেবো রেজাল্ট বলে। ওকে, এই রেজাল্টের ভেতরে কিন্তু আমাদের রেজাল্ট প্রিন্ট হবে। তো এখানে কি করতে পারি আমরা, দ্য রেজাল্ট ইজ, এরকম করে করতে পারি, অথবা একটু কমপ্লেক্স হয়ে যাবে জিনিসটা, কিন্তু এখানে এই উপরে আমি জাস্ট লিখে রাখছি একটা, ধরুন স্প্যান ট্যাগ দিয়ে, স্প্যান ট্যাগ আপনারা চেনেন, তো এখানে লিখছি রেজাল্ট ইজ, করতে হবে না, ওইটা দিয়েই চালাই যাবে। বলুন সেভ করি, রেজাল্টটা হয়তো নিচে প্রিন্ট হবে। ওকে, তো নো ব্রেনার জিনিসপত্র, স্প্যান ট্যাগ, H1 ট্যাগ আপনারা চেনেন, তো এখানে রেজাল্টটা নিচে প্রিন্ট হবে। তো অর্থাৎ H1 ট্যাগের ভেতরে আমরা পপুলেট করবো যে রেজাল্ট আমরা পাবো। এবার এই ফর্মের ভেতরে আমরা একটা বাটন বানাবো, জাস্ট যেভাবে আমরা করলাম ইনপুট টেক্সটটাকে কি করবো, সাবমিট, অথবা সাবমিট বাটন হবে আমাদের, কিন্তু বাটনের নাম আমাদের চেঞ্জ হবে কি, অ্যাড নাম্বারস। এটা করে কিন্তু আমরা সাবমিট বাটনের সাবমিট লেখাটাকে চেঞ্জ করে আমাদের নিজের মতো করে যা খুশি রাখতে পারি। এখানে একটা বিআর ট্যাগ দেবো, এখানে দুটো বিআর ট্যাগ দিতে হবে কোনো কারণে। ওকে, ঠিক আছে, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, অ্যাড নাম্বার, যেই আমি এখানে ক্লিক করবো আমাদের এখানে প্রিন্ট হয়ে যাবে। তো ফার্স্ট স্টেপ, ইনপুট ফিল্ডের ডেটাটাকে আমাদের পেতে হবে, সেটা আমরা করবো কিভাবে। তো আমরা এখানে ভেরিয়েবল বানাবো ফার্স্ট নাম বলে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করছি। এখানে আইডি কি আছে আমাদের, ফার্স্ট নাম্বার, আই গেস এরকম কিছু একটা ছিল, দেখে নি একবার, ফার্স্ট নাম্বার। ওকে, সেকেন্ড নাম্বারের জন্য লেট সেকেন্ড নাম্বার,
সেকেন্ড নাম ইকুয়াল টু সেম জিনিস করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে করব সেকেন্ড নাম। সেভ করি। করার পরে এবার আমাদের ফর্ম যে ট্যাগটা আছে সেটাকে আমাদের পেতে হবে। তো লেট লিখবো ফর্ম, ডকুমেন্ট করব ডট কোয়েরি সিলেক্টর করে নিই, তাহলে আমাদের একটাই ফর্ম, সেই কারণে আমি ওটা করলাম, যেহেতু ওতে কোনো আইডি বা ক্লাস নেই। চলে এলো ফর্মের উপরে অ্যাড ইভেন্ট লিসনার, সাবমিট ইভেন্ট হবে। ইভেন্টের ভেতরে আমরা ফাংশন বানাবো যেটা আমাদের ক্যালকুলেট করবে আমাদের ভ্যালুটাকে। ফাংশন, এবার আমরা কি করতে পারি, এবার আমরা রেজাল্টটাকে ক্যালকুলেট করবো। একবার কনসোল লগ করে দেখি ক্যালকুলেট করছে কিনা। কনসোল ডট লগ ফার্স্ট নাম প্লাস সেকেন্ড নাম, সেভ করি। দেখি, ধরুন 2 2 2, অ্যাড নাম্বার করি। এখানে এসেছিল কিছু একটা, কিন্তু আমাদের এটা কি করতে হবে, প্রিভেন্ট ডিফল্ট করতে হবে। সেই কারণে যেহেতু এটা বারবার ফার্স্ট সাবমিট হচ্ছে, ইভেন্টটাকে আমরা কি করবো, এখানে প্রিভেন্ট ডিফল্ট করে দেবো। প্রিভেন্ট ডিফল্ট, সেভ করি। এবার আমরা সাবমিট করতে পারি 2 2। অ্যাড নাম্বার কি বলছে এখানে, অবজেক্ট ইনপুট এলিমেন্ট, ও সরি, এখানে তো আমাদের ভ্যালুটাকে করতে হবে ক্যালকুলেট, ডট ভ্যালু করতে হবে আমাদের। এটা মাই ব্যাড, আমরা তো ডাইরেক্ট ওটাকে ক্যালকুলেট করতে পারি না, তাই ডট ভ্যালু, ফার্স্ট নাম্বার ডট ভ্যালু, সেভ করি। এবার আমরা এখানে 2 যোগ 2 করতে পারি, দেখি আসে কিনা। কি বলছে, কারণ নাল প্রপার্টিজ, আচ্ছা সেকেন্ড নাম, ও এখানে তো আইডির নাম চেঞ্জ আছে আমার, মাই ব্যাড, ভুল হতেই পারে, সেকেন্ড নাম্বার হবে এটা, এটা হবে সেকেন্ড নাম্বার। সেভ করি। কোডে ভুল আসতেই পারে, ডাজন্ট ম্যাটার, আমাদের কোডটাকে ফিক্স করা শিখতে হবে। 2 2 অ্যাড নাম্বার। এখানে 22 কেন আসছে, 2 আর 2 22 হয় কোনোদিন, বলতে পারেন আমাকে। তাহলে এখানে 2 আর 2 22 কেন আসছে, এখানে তো আমি 2 আর 2 আমি 4 খোঁজার কথা, কিন্তু এখানে 2 আর 2 22 কেন আসছে, সে কি আমাকে বলতে পারবেন? খুবই একটা মজার প্রবলেম। স্যার আপনার সঙ্গে কথা আছে, অবশ্যই বলবেন স্যার। স্ট্রিং কনক্যাটিনেশন, অ্যাবসলিউটলি কারেক্ট। সাবমিট বাটন দিয়েছেন, হ্যাঁ অবশ্যই দিয়েছি, এই তো স্যার, এটা স্ট্রিং হিসেবে হচ্ছে বলে, একদম কারেক্ট। কারণ কি, আমরা ইনপুটের ভেতরে যা লিখবো সেটাই কিন্তু আমাদের স্ট্রিং হিসেবে নেবে, অর্থাৎ সেটা কোটেশনের মধ্যে থাকবে সবসময়। তো সেটাকে আমাদের নাম্বারে কনভার্ট করতে হয়। সেটা করার কিন্তু একটা মেথড আছে, সেটাকে আমরা এখন দেখবো। এটা বলতে পারেন যে সবসময় লাগবে না আপনাদের, বাট শিখিয়ে রাখছি, আপনাদের পরবর্তীতে কোনো না কোনো সময় নিশ্চয়ই কাজে লাগবে, কারণ শিক্ষা কোনো সময় বিফলে যায় না, যখন তখন আপনাদের যে কোনো জায়গায় কাজে লাগতেই পারে। ঠিক আছে, তো আমরা কি করবো এখানে, আমরা যেহেতু আমরা যে নাম্বারগুলো পাচ্ছি সেটা আমাদের স্ট্রিং হিসেবে আছে, অর্থাৎ আমরা যদি 2 ইনপুট করি, এখানে তো আমি 2 লিখেছি, এটাকে ফর্ম দেখছে কিভাবে, এটাকে দেখছে এইভাবে 2 এরকম করে, অর্থাৎ সেটা একটা স্ট্রিং হিসেবে আসছে, সেটাকে আমাদের নাম্বারে কনভার্ট করতে হয়। তো নাম্বার কনভার্সন কিন্তু টাইপ কনভার্সন বলে ওটাকে, সেটাও কিন্তু আমাদের এখানে করা যায় জাভাস্ক্রিপ্টে, এরকম দেখছে জাভাস্ক্রিপ্ট। তো স্ট্রিংটাকে 2 আর 2 করছে, সে কি করছে 22 লিখে দিচ্ছে আমাদের। তো এই দুটোকে আমাদের আগে নাম্বারে কনভার্ট করতে হবে, তারপরে আমরা সেটাকে যোগ করতে পারবো। তার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা প্রবলেম, সরি, আমরা লিখবো কি, এটাকে ধরুন ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, এক কাজ করি, এটাকে আমরা এইভাবে করবো না, আমরা এখানে এই যে ইভেন্টটাকে লিখেছি এর মধ্যে গিয়ে আমরা ডাইরেক্টলি কনভার্ট করে দেবো। কিভাবে, এখানে আমরা ভেরিয়েবল বানাতে পারি। তো লেট, আমি একটু নিচে যাই, এখানে দেখতে পারবো না, লেট ধরুন নাম্বার, এইভাবে 1 লিখছি কারণ আমাদের নাম্বারটা লাগবে, তো নাম্বার 1 ফার্স্ট নাম্বার এরকম। তো আমরা এখানে কি করব, পার্স ইন্ট এরকম একটা ফাংশন হয়, পার্স ইন্ট এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন ফাংশন, অর্থাৎ এ কি করে, স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করে দেয়। দেখুন এখানে লেখা আছে আ স্ট্রিং টু কনভার্ট ইনটু আ নাম্বার। ঠিক আছে, তো পার্স ইন্ট কি করে, যে কোনো স্ট্রিং কে নাম্বারে কনভার্ট করে দেয়। তো আমরা এখানে দেবো কি, আমরা এখানে ফার্স্ট নাম্বার বলে যে ইনপুট ট্যাগের যে ডেটাটা পাচ্ছিলাম, এইটা ডট ভ্যালুটাকে আমরা এখানে নাম্বারে কনভার্ট করে দেবো, জাস্ট এইভাবে। সেই সেম ভাবে আমরা এখানে সেকেন্ড নাম্বার নেব, সেকেন্ড নাম্বার 2, নামটা রাখা ভুল হয়ে যাচ্ছে আমার, এইভাবে রাখলে কনফিউজ হতেই পারেন আপনারা। সেম অ্যাজ আমরা এখানে সেটাই করব, পার্স ইন্ট এখানে সেকেন্ড নাম ডট ভ্যালু করে দিলাম। এবার আমরা যদি কনসোল লগ করি, দেখা যাক হয় কিনা। কনসোল লগ করবো নাম্বার 1 প্লাস নাম্বার 2, দেখি হয় কিনা, নাও হতে পারে, গ্যারান্টি নেই। আমি এখানে 2 আবার 2 যোগ 2 করছি, অ্যাড নাম্বার, এবার দেখুন 4 আসছে আমাদের, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করলো জিনিসটাকে, করার পরে এবার আমরা কিন্তু 2 আর 2 4 পেয়ে গেছি। এখানে
এখানে আরো চেঞ্জ করুন, 20 করুন, 2 আর 2 আসছে কেন, 22, সরি হ্যাঁ 20 আর 2 22, ঠিক আছে। এখানে আরো 20 করি, অ্যাড করবো, 40 আসছে। এবার এটাকে তো আমাদের রেজাল্টের ভেতরে দেখাতে হবে, অর্থাৎ রেজাল্ট ইজ বলে যে লেখাটা আছে এখানে H1 ট্যাগ, তার ভেতরে তো রেজাল্টটাকে দেখাতে হবে আমাদের। তার জন্য কি করব, আমরা এখানে রেজাল্ট এই আইডিটাকে কল করব, H1 ট্যাগটাকে করে তার মধ্যে ইনার সরি টেক্সট কন্টেন্টটাকে তার মধ্যে ঢুকিয়ে দেবো। কি করব, লেট ধরুন রেজাল্ট, এটা আমরা অলরেডি করেছি, ডকুমেন্ট সরি ডিবাগার না, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে কি করব, রেজাল্ট বলে আইডিটা যেটা ছিল সেটা। এবার যে নাম্বার 1 নাম্বার 2 প্লাস করছি আমরা, সেটাকে জাস্ট ওই আইডির মধ্যে ইনার এইচটিএমএল এ ঢুকিয়ে দেবো, সরি ইনার এইচটিএমএল না, টেক্সট কন্টেন্টে। তাহলে আমরা কি করব, এখানে আমরা রেজাল্ট বলে যে ভেরিয়েবল সেটা ডট টেক্সট কন্টেন্ট আমরা অলরেডি ইউজ করেছি, টেক্সট কন্টেন্ট এর মধ্যে নাম্বার 1 প্লাস নাম্বার 2 যেটা আমাদের সেটাকে দিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে, ক্যালকুলেটর তৈরি। ধরুন 12, ধরুন 23, রেজাল্ট ইজ কি বলছে, টেক্সট কন্টেন্ট ইজ নট এ ফাংশন, কিছু একটা ভুল হয়েছে আমার এখানে, দেখে নিই একবার, গেট এলিমেন্ট বাই আইডি রেজাল্ট আছে আমাদের, আইডি আছে রেজাল্ট, ওকে, রেজাল্ট ডট টেক্সট কন্টেন্ট, ওকে ঠিক আছে, নাম্বার 1 নাম্বার 2 ইজ নট এ ফাংশন। ও ফাংশন ইউজ করতে করতে আমার ফাংশনের মাথা চলে এসেছে, এখানে এটা হবে এইভাবে, নাম্বার 1 প্লাস নাম্বার 2 এইভাবে হবে, দেখা যাক এবার হয়তো ফিক্স হয়ে যেতে পারে, আই এম নট শিওর। 2 যোগ 2, এবার দেখুন 4 চলে এসেছে আমার এখানে, সিম্পল একটা ক্যালকুলেটর রেডি আমাদের। 2 যোগ 2 করলাম, ধরুন এখানে 20, এখানে ধরুন 200, অ্যাড নাম্বার 220, এখানে আমরা সেটা করতে পারি, এখানে ধরুন 30, এখানে ধরুন 40, যাই দেবেন সেটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে এটাকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, অ্যাড নাম্বার সেম, কমালাম, অ্যাড নাম্বার কমে গেল, এখানে এটাকে কমিয়ে দেখতে পারেন, হয়ে গেছে। বলতে পারলাম কি কি করলাম একটুখানি দেখে নিতে পারেন। ক্লকও বানানো, ক্লকও তো করা যেতে পারে অবশ্যই, ক্লক তো খুবই বলতে পারেন একটু অ্যাডভান্স হয়ে যায়, কারণ ওখানে ডেট টাইমের ব্যাপার থাকে, বাট সেটা পরের কথা। আমরা কিন্তু যা যা অলরেডি জানি সেগুলো দিয়ে কিন্তু আমরা ক্যালকুলেটরটাকে বানিয়েছি, খুবই সিম্পল, 5 মিনিট লাগলো। একটুখানি এরর এসেছিল, কারণ আমাদের সবকিছু মাথায় রাখতে হয় যে কোনটা দিয়ে কি, নামটা ভালো করে দেখবেন, আইডির নাম আর জাভাস্ক্রিপ্টের ভেতরে সেম আছে কিনা, এই এররটা আমারও এসেছিল। তো এটা আপনারা একটু মাথায় রাখবেন যে আইডি যেন সেম থাকে, নাহলে কিন্তু এরর আসতে পারে। বলতে পেরেছি? কোনো প্রবলেম থাকলে বলতে পারেন যে স্যার এটা কেন করলেন। এইচটিএমএল পেজটা শো করবেন, ওকে, এইচটিএমএল পেজটা শো করলাম। বলতে পারলাম হ্যাঁ কি না শুনি একটু, দেখে নিন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা এইচটিএমএল, স্ক্রিনশট নিয়ে নিন, 5 সেকেন্ড ওয়েট করি। আর এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট। এখানে কি হচ্ছে একবার দেখে নেবেন, পার্স ইন্ট মানে স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করছি আমরা, এইটাকে ভালো করে মনে রাখবেন, ঠিক আছে, পরবর্তীতে কোনো না কোনো সময় তো কাজেই লাগবে। স্যার অনেক সময় আমরা ওয়েবসাইট ক্যালকুলেশন আউটপুট করার জায়গা পাই ইকুয়াল টু, বুঝলাম না স্যার, প্রশান্ত বাবু আরেকবার বলুন। ক্যালকুলেশন পুট করার করতে জায়গা পাই, এটা কি এভাবেই হয়? হ্যাঁ একদম, ক্যালকুলেশন যেখানে যেখানে হয় এইভাবেই কিন্তু করে সেটাকে। যেখানে আপনি অনেক রকম কনভার্সন করতে পারবেন, যেগুলো কনভার্সন গুলো আপনারা অনেক জায়গায় ইউজ করেছেন ওয়েবসাইটে, সেটা কিন্তু আপনারা নিজেরাই বানাতে পারবেন এখন। জাস্ট লজিকটাকে আপনাদের জানাতে হবে সেটা কিভাবে করা হয়। যে যোগ করার জন্য 2 নাম্বারকে যোগ করে দিলাম, সেরকম কিন্তু অনেক রকম কনভার্সন হয় যেগুলোকে আপনারা কোডের ভেতরে ইমপ্লিমেন্ট করতে পারবেন। অর্থাৎ ধরুন ডলার থেকে আপনারা ইন্ডিয়ান রুপিজে যে কনভার্সনটা হয় সেটাও কিন্তু আপনারা ইজিলি বানাতে পারবেন। শুধু আপনাকে দেখতে হবে যে লেটেস্ট ডলারের ভ্যালুটা আপনারা পাচ্ছেন কিনা, সেটার জন্য একটুখানি কমপ্লেক্স হয়ে যায় জিনিসটা, সেটাকে বলে এপিআই ইউজ করতে হবে আমাদের, সেটা পরবর্তী জিনিস। বলতে পারলাম ইভেন্ট লিসনার বলতে পেরেছি কিনা একটুখানি বলুন, আমরা তো অনেক দূর চলে আসলাম আমাদের ইয়ে থেকে। ইভেন্ট লিসনার বলতে পেরেছি কিনা একটুখানি বলবেন, ট্রু অর ফলস লিখুন দেখি। ইভেন্ট লিসনার কে কে বুঝতে পেরেছেন একটু লিখুন, ওকে। ইভেন্ট লিসনার কিন্তু এইভাবেই ইউজ করা হয়, ঠিক আছে। ইভেন্ট লিসনারের কাজ কিন্তু এরকমই, অর্থাৎ সে একটা ইভেন্টকে শোনে, শোনার পরে সেটাকে কোনো একটা কাজ করে দেয়। আমি যেমন বললাম যে ক্লিক সাউন্ডটা আপনারা শুনবেন, শোনার পরে আপনারা কোনো একটা নির্দিষ্ট কাজ করে দেবেন তাকে, এটাই হচ্ছে ইভেন্ট লিসনার, ঠিক আছে। এটাকে বানিয়ে, এটা দিয়ে আপনারা অনেক কিছু বানাতে পারবেন, যার কোনো লিমিট নেই, যা খুশি আপনারা এখান থেকে বানাতে পারবেন।
যত রকম ওয়েবসাইট আপনারা দেখেছেন যেখানে গিয়ে ইন্টারাকশন করতে হয় সব জিনিসপত্র কিন্তু এরকম আসে। স্যার ইভেন্টটা এইরকম ইভেন্ট আসছে কিসের ভেতরে ম্যাম, কোডের ভেতরে নাকি ওই যে এখানে ফাংশনের ভেতরে যে ইভেন্টটা ইউজ করেছি সেটা? স্যার নাম্বার লিস্ট অ্যারোটা বন্ধ করব কি করে? নাম্বারের লিস্ট অ্যারোটা বন্ধ করব কিভাবে? ওটার জন্য আপনাকে নাম্বার বলে যে টাইপ মানে সরি যে আমাদের নাম্বার টাইপের ইনপুট ফিল্ড হয় ওটা চেঞ্জ করে টেক্সট করে দিতে পারেন। সেম কাজই করবে, নাম্বার দিলে জাস্ট ওখানে নাম্বার ইনপুট করা যায়, এটাই হচ্ছে তার কাজ। কিন্তু নাম্বারের অ্যারোটা কিভাবে বন্ধ করতে হয় তার জন্য একটুখানি সিএসএস এর কমপ্লেক্স লজিক লাগাতে হয়, সেটা সিএসএস দিয়ে করা যায় কোডের ভেতরে। আচ্ছা কোডের ভেতরে স্যার ফর্মের জাভাস্ক্রিপ্ট কোডটা দেখান একবার। ওকে দেখে নিন। এখানে যদি এরকম দাগ দিয়ে আসে তাহলে ওটা হয়তো ভিএস কোড আপনাকে বলছে যে এই নামটা ইউজ করা যাবে না, এখানে ইভেন্টটাকে জাস্ট চেঞ্জ করে কি করে দিন, এখানে ইভেন্টটাকে ই করে দিতে পারেন এইভাবে। এই যে এইভাবে যদি থাকে আপনার এরকম আসছে কি, তাহলে আপনাকে এটা ইভেন্ট নামটা চেঞ্জ করে ই করে দিতে হবে যেটা আপনার এখানে আছে। ঠিক আছে, এই ইটা এভাবে যদি আপনার এখানে কাটা আসে তাহলে মানে হচ্ছে ইভেন্টটা আপনার ওখানে ইউজ করা যাবে না ওইভাবে। এখানে যে ফাংশনের ভেতরে যে হলুদ কালারের ইটা দেখছেন এটাকেই এখানে দিতে হবে, তাহলে আপনার প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। ঠিক আছে স্যার, স্ট্রিং বা নাম্বার ছাড়া কালার ভ্যালু আনতে টেক্সট থেকে কি কনভার্ট করতে হয়? কালার ইনপুট টাইপ কালার যেটা আছে ওটার সেম মেথড আপনারা সেটাও করতে পারেন। ইনপুট টাইপ কালার নেবেন, ওখানে যে ইনপুট টাইপটা দেবেন মানে যে কালারটা চুজ করবেন সেটা জাস্ট সাবমিট করলে আপনারা সেম আউটপুটে ওই রেজাল্টগুলো দেখতে পারবেন। কিন্তু সেটা রেজাল্টটা হয়তো অ্যারেতে আসবে অথবা অবজেক্ট হিসেবে আসতে পারে, সেই কারণে ওটা আমি এখন দেখাচ্ছি না। ওকে স্যার এইচটিএমএল একবার দেখান, স্ক্রিনশট নেব। ওকে যারা যারা নিতে চান একবারে নিয়ে নিন, এখান থেকে এইচটিএমএল এর স্ক্রিনশটটা যারা যারা নিতে চাইছেন তারা একবারে নিয়ে নিতে পারেন। টোটাল এইচটিএমএল এর কোড এখানে আছে। ঠিক আছে, তো এইটা দিয়েই আমাদের ইভেন্ট লিসনার শেষ। পরের দিন থেকে আমরা আমাদের প্রজেক্টটাকে বানাবো, অর্থাৎ কোন প্রজেক্টটা এখানে এবার আপনারা দেখে বলতে পারবেন যে প্রজেক্টের মধ্যে কি কি হচ্ছে। আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, একটুখানি ডিসকাশন হবে। যেটা আমি বলছি এখন সেটা হচ্ছে প্রজেক্টটা আপনারা কিভাবে বানাতে পারবেন দেখে এবার বলতে পারবেন যে স্যার কি করে এটা বানানো যেতে পারে। এখানে আমাদের ইনপুট ট্যাগ আছে, এখানে কি আমরা কিছু একটা ইনপুট দিলাম, দিয়ে যে অ্যাডে ক্লিক করছি, এটা কি করছে? অ্যাড মানে একটা ইভেন্ট লিসনার আমরা দেখতেই পেলাম, অ্যাডে ক্লিক করছি এখানে সেটাকে নিচে অ্যাড করে দিচ্ছে। এটাই কিন্তু ইভেন্ট লিসনারের কাজ। ঠিক আছে, এবার ইভেন্ট লিসনারটা ইভেন্ট লিসেন করার জন্য আমরা জাস্ট কিছু একটা লজিক লাগিয়ে রেখেছি, সেটা আপনাদের প্রোভাইড করব। সেই লজিকটা লিখলে কিন্তু আপনাদের এখানে ইভেন্টটা লিসেন হয়ে গিয়ে আপনাদের এখানে টু ডু লিস্টটা অ্যাড হয়ে যাবে। এবার এখানে যে ডান বাটন আছে এটাকেও ক্লিক করে আপনারা সেটাকে ডিলিটও করে দিতে পারেন। ঠিক আছে, খুবই সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড একটা টু ডু অ্যাপ্লিকেশন। এটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের টু ডু লিস্টের জার্নিটা শুরু করতে পারেন, অর্থাৎ প্রোগ্রামিং এর একটুখানি কমপ্লেক্স লজিক কিন্তু এখান থেকে আপনারা শুরু করতে পারবেন। বলতে পেরেছি? আর ক্লাস কার কার কেমন লাগলো? আর হয়তো আপনাদের সাথে বেশি দিন আমার ক্লাস আর চলবে না, কারণ আপনাদের সাথে এবার খুব শিগগিরই বিদায়ের টাইম আসছে, কারণ আর আমাদের ক্লাসের একদম শেষের দিকে আমরা চলে এসেছি। আজকের দিনেই ঠিক 1 মাস আগে আমাদের ক্লাসটা শুরু হয়েছিল। আজকের দিনেই ঠিক 1 মাস আগে আমাদের ক্লাসটা কিন্তু শুরু হয়েছিল, অর্থাৎ 28 তারিখ আজকে। ঠিক আছে, আমরা নভেম্বরের 28 তারিখ থেকে আমাদের পথ চলা শুরু হয়েছিল, আজকে আমাদের 30 দিন কমপ্লিট। ঠিক আছে, তো এরপরেও আপনারা চিন্তা করবেন না, আমি প্রজেক্টটা কমপ্লিট করেই তারপরে বিদায় দেবো। ঠিক আছে, সবাই খুব মন দিয়ে ক্লাস করবেন, খুব ভালো ভালো কোডার হবেন এখান থেকে। ঠিক আছে, সবার সাথে যেন পরবর্তীতে আমি জানতে পারি যে হ্যাঁ আপনারা কোড দিয়ে কিছু করেছেন, এটা কিন্তু আমার খুব প্রাউড মোমেন্ট হবে একটা। ঠিক আছে স্যার, ইমেলটা প্রিন্ট করলে ওটা শো করছে না, ইমেলটা প্রিন্ট করলে ওটা শো করছে না কোনটা স্যার? কনসোল লক করে দেখুন, ইনপুট ডট ভ্যালু লিখে দেখুন, তাহলে হয়তো আসবে। ঠিক আছে, তো এবার কোশ্চেনের দিকে আসা যাক। কার কার কোশ্চেন আছে একটুখানি হ্যান্ড রেজ করবেন, যে কোয়েরি কার কার আছে। স্যার অ্যাডভান্স লেভেল নিজে ইউটিউব দেখে শিখতে চাইলে আপনার কাছ থেকে হেল্প পাওয়া যাবে? আমার স্যার অত অ্যাকচুয়ালি মানে বলতে পারেন যে টাইম থাকে না যে আমি কাউকে গাইড করবো, স্পেশালি আপনি ইউটিউব থেকে শিখছেন তাকে আলাদা করে গাইড করা, এটা স্যার আমার কাছে অ্যাকচুয়ালি টাইম থাকে না। আমি নিজে অনেক কিছু শিখছি কিন্তু সেটার জন্য আমি নিজে নিজেকে টাইম দিতে পারছি না। তো এবার আপনি একটু ভেবে দেখুন যে কতটা মানে কতটা ইম্পসিবল জিনিস হয়ে যায়। স্যার পিডিএফটা লাগবে, কিসের পিডিএফ স্যার? এই ক্লাসের যেটা আমাদের প্রেজেন্টেশন? ওকে ঠিক আছে, ক্লাস শেষ হলে প্রোভাইড করে দেওয়া হবে, সেটাও চিন্তা নেই। ওকে, তো যেটা বলছিলাম যে এখান থেকে এবার কিন্তু আমাদের কোয়েরি সেশন আসা যাক। কার কার কোয়েশ্চেন আছে একটুখানি হ্যান্ড রেজ করবেন। আর কে কে যদি অ্যাডভান্স ক্লাসে যদি কারোর আসার ইচ্ছা থাকে একবার নাম এবং ফোন নাম্বারটা নিচে কিন্তু দিয়ে দিতে পারেন, যে কি কি আপনার মানে অ্যাডভান্স ক্লাসে যারা আসতে চাইছেন নাম এবং ফোন নাম্বারটা কিন্তু টেক্সট বক্সে দিয়ে দিতে পারেন। এখান থেকে কিন্তু আমাদের টিমের থেকে আপনাদের সাথে যোগাযোগ করে নেওয়া হবে।
অ্যাডভান্সে কি কি শিখতে হয় একদিন একটু গাইড করে দিলেই হবে স্যার, অবশ্যই দেবো। সেগুলো তো পরবর্তীতে আমি আছি তার জন্য, ঠিক আছে? তো গাইডেন্সের জন্য পরবর্তী একটা ক্লাস নেওয়া হবে, সেখানে গিয়ে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন যে অ্যাডভান্স ক্লাস কেন এত জরুরি। শুধুমাত্র এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে বসে থাকলেই হয় না কেন, সেটাও বোঝাবো। স্যার আমি আগের দিন দিয়েছি, আবার কি দিতে হবে? না, আবার দিতে হবে না। যারা দেয়নি তাদের কথা বলছি। একজনের নাম আমরা পেয়েছি, সুব্রত বাবু, ঠিক আছে? আরো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন একবার নিজের নাম এবং ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন। স্যার আমার পেমেন্ট করা হয়ে গেছে স্যার, ওকে। তো এখানে তিনজনকে পেলাম, ওকে, পূর্বা ম্যাম এবং আফিফা ম্যাম, ঠিক আছে? তো এখান থেকে আমরা তিনজনকে পেয়েছি। একবার আমি সেটা সবাইকে আমাদের টিমকে বলবো একটুখানি স্ক্রিনশটটা নিয়ে নিতে অথবা তাদের নাম্বারগুলো নোট করে নিতে, ঠিক আছে? এবার তাহলে কোয়েরির দিকে আসা যাক, অর্থাৎ কার কি কোয়েশ্চেন আছে। সৌভিক বাবু দিয়েছেন। এখানে যারা যারা দিচ্ছেন তারা কি আগে দিয়েছেন বা এখনই দিচ্ছেন, এরকম কোনো ব্যাপার আছে? আগে দিলে আমাকে বলতে পারেন যে হ্যাঁ স্যার আমার আগে দেওয়া হয়ে গেছে। যারা আগে দিয়ে দিয়েছেন, স্যার ফিস কত? ফিস হচ্ছে স্যার 9K, অর্থাৎ 9,000। সেটাকে 3 মাসে 3বার করে 3টে ইনস্টলমেন্টে দেওয়া হয়েছে। আজকে দিলাম সুব্রত বাবু, ঠিক আছে? আজকে দিলেন 3টে ইনস্টলমেন্ট, অর্থাৎ 3,000 পার মান্থ, 3 মাস। 3 মাসে কিন্তু কোর্স শেষ হবে না, আপনারা বেনিফিশিয়াল ওই জায়গায় হবেন যে 3 মাসে কিন্তু আপনাদের কোর্সটা শেষ হবে না। আর কত কিছু আছে কোর্সের ভেতরে, কোর্স অ্যাকচুয়ালি বলবো না, এটা একটা বলতে পারেন গাইডেন্স। অর্থাৎ এখানে আপনারা ফ্রিল্যান্সিং কিভাবে করবেন সেই সব জিনিসপত্রগুলো কিন্তু বলা হবে। সেটা আপনাদের গাইড করবেন অনির্বাণ স্যার, যিনি আমাদের কোম্পানির হেড। তিনি কিন্তু আপনাদের গাইড করবেন। শুধু শিখলে হবে না, আমাদের কাজও করতে হবে। সেই সব জিনিসগুলো কিন্তু আপনাদের শেখানো হবে, ঠিক আছে? কোর্স মডিউলটা পাওয়া যাবে স্যার, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করুন। আমি আপনাকে পিডিএফ না, অ্যাকচুয়ালি ডক্স ফাইলটা পাঠিয়ে দেবো। সেখানে লিস্ট করা আছে কি কি সেখানে আছে, ঠিক আছে? কিন্তু ওটা দেখলে আপনি হয়তো অতটা বুঝতে পারবেন না, কারণ প্রজেক্টের ভেতরে গাদাখানি জিনিসপত্র রয়েছে, যেখানে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন যে প্রজেক্ট আসলে বড় বড় প্রজেক্টের কি ইউআই হয়, অর্থাৎ কি দেখতে পাবো, কিভাবে ফ্রন্ট এন্ড তৈরি করবো, সেই সমস্ত জিনিসগুলো বানাবো আমরা একসাথে মিলে। কিন্তু সেগুলোকে আপনারা বানিয়ে যেন ক্লায়েন্ট পান এবং সেগুলো যেন আপনাদের খালি খালি বিফলে না যায়, সেই গ্যারান্টি কিন্তু আমাদের অনির্বাণ স্যার অলরেডি দিয়ে দিয়েছেন আপনাদের। তিনি কোর্সের শেষে আপনাদের গাইড করবেন, পার্সোনাল গাইডেন্স দেবেন, যেখানে আপনারা কি করে ফ্রিল্যান্সিং করতে পারবেন, কি করে আপনাদের ক্লায়েন্ট ক্লোজ করতে পারবেন, কিভাবে আপনারা তাদের কাছ থেকে কাজ আদায় করতে পারবেন, সেই জিনিসগুলো কিন্তু আপনারা সেখান থেকে দেখতে পারবেন। স্যার আগের দিন আমার দেওয়া হয়ে গেছে, ওকে মঙ্গলি বাবু, আমি তো জানি আপনি দিয়েছেন, ঠিক আছে? সেই জিনিসগুলো কিন্তু আপনারা ওখান থেকে জানতে পারবেন। তো খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ, যারা কোড নিয়ে এগিয়ে যেতে চান। কোড কেন এত ইম্পর্টেন্ট তারা হয়তো অনেকেই জানে, কারণ কোডের প্যাকেজ কিন্তু, অর্থাৎ কোডের যে বলতে পারেন যেখানে কোড যে দিয়ে যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু খুবই অ্যাডভান্স এবং খুবই কস্টলি হয়। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস, মোটিভেশন। স্যার অ্যাডভান্স ক্লাস কবে থেকে শুরু হবে? প্রবাবলি জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে। স্যার আমি কি প্রজেক্ট পাবো? প্রজেক্ট পাবেন, অবশ্যই পাবেন। আপনার কাজ করার ক্ষমতার উপরে আপনি অবশ্যই প্রজেক্ট পাবেন। স্যার পেইড ক্লাস আপনি করাবেন? অবশ্যই। যখন অ্যাডভান্স বেসিক করাচ্ছি নিশ্চয়ই পেইড আমিই করাবো স্যার, অ্যাডভান্সে আমিই থাকবো। আপনাদের যেভাবে যেভাবে ফ্রিতে গাইড করেছি সেভাবেই আপনাদের পেইডেও কিন্তু সেইভাবেই গাইড হবে। পেইড আমি বলবো না, অ্যাডভান্স ক্লাস, কারণ টাকা জাস্ট একটা মানে নাম্বার। সেখান থেকে আপনারা যে বেনিফিট পাবেন সেটা কিন্তু কোন মাপে, মানে কোন স্কেল দিয়ে সেটাকে মাপা পসিবল না, ঠিক আছে? কি কি আছে একবার আপনাদের কুইকলি জানাবো। সেটা হচ্ছে রিয়াক্ট জেএস আমাদের থাকবে। স্যার আমার পে করা হয়ে গেছে, হ্যাঁ ম্যাম জানি। তো কি কি থাকবে একবার কুইকলি আপনাদের বলি। কি কি থাকবে একবার আপনাদের দেখাই, জাস্ট আ সেকেন্ড। আমি এখানে জাস্ট একটা লিস্ট বানিয়ে রেখেছি। এটা যদি কারোর পুরো এখানে সবকিছু এখানে দেওয়া নেই, কারণ কি বলি, আমাদের যে প্রেজেন্টেশনটা বানানো হয়েছিল সেটা কিন্তু ওখানে কিন্তু অনেক রকম ইউআই কিট, তার সাথে কি কি ওখানে ছিল সবকিছু ওখানে দেওয়া ছিল। কিন্তু ফুল স্ট্যাকের টপিক কি কি আপনারা শিখতে চলেছেন সেটা একবার বলবো, ঠিক আছে? তো এখানে জাস্ট আমি ওপেন করছি, দেখুন আপনাদের এইচটিএমএল এর বেসিক্স কমপ্লিট হয়ে গেছে। এবার এইচটিএমএল শুরু করতে হবে আমাদের ইন্টারমিডিয়েট লেভেল থেকে, অর্থাৎ বেসিকের পরের লেভেল, যেটা যেখানে আমরা স্ট্রাকচার বুঝবো, এইচটিএমএল এর স্ট্রাকচার কি করে তৈরি করা হয়, ট্যাগস, অ্যাট্রিবিউট, সেমান্টিক এলিমেন্টস, এগুলো কিন্তু আরো অনেক ভাস্ট চ্যাপ্টার, যেগুলো বেসিকে বলা পসিবল হয়নি, সেগুলো কিন্তু ওখানে থাকবে। তারপরে ফর্মের এলিমেন্ট, ভ্যালিডেশন, অ্যাট্রিবিউট, এই সব জিনিসগুলো কিন্তু ওখানে রয়েছে। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কতটা ফাস্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে কিন্তু আপনারা পুরো একটা গ্রাউন্ড আপ একটা ফুল স্ট্যাকের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সব থেকে মজার বিষয়, এইচটিএমএল এর সাথে আপনার টেইলউইন্ড সিএসএস ইউজ করা শিখবেন। টেইলউইন্ড সিএসএস কিন্তু খুবই অ্যাডভান্স একটা জিনিস, সেটা কিন্তু আপনারা এইচটিএমএল এর থেকে শিখে যাবেন। তারপরে জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স জিনিসপত্র আছে ওখানে, সেগুলো কিন্তু আমি আপনাদের গাইড করব। তারপরে ডম ম্যানিপুলেশন, এই তো নর্মাল জিনিস আপনারা অলরেডি করেছেন, কিন্তু সেগুলো দিয়ে আসলে আরো বড় কিছু কি করে করতে হয় সেগুলো কিন্তু আমি দেখাবো, ঠিক আছে? তারপরে আমাদের ES6+, অর্থাৎ আমরা এখানে শিখলাম কি একবার বলে দিই। আমরা এখানে শিখলাম ES6 মডিউল, অর্থাৎ ES6 যেটা লেটেস্ট জাভাস্ক্রিপ্ট। কিন্তু আপনাদের জন্য বলে রাখি, ES6 এর পরেও কিন্তু একটা নতুন ভার্সন এসেছে, সেটাকে বলা হয় ES6+, অর্থাৎ যেটা ES6 এর পরে ইউজ করা হচ্ছে এখন। তার মধ্যে টেমপ্লেট, লিটারাল বলে এইসব জিনিসপত্রগুলো সবকিছু ওর মধ্যে থাকবে, চিন্তা করবেন না। তারপরে কম্পিউটারের টার্মিনাল, অর্থাৎ কমান্ড দিয়ে কিভাবে আমরা
ওই যে হ্যাকার থাকে না কিছু কিছু সিনেমার মধ্যে, যে তারা সবুজ সবুজ কিছু কিছু লেখে একটা টার্মিনালের ভেতরে, সেই জিনিসগুলো কিভাবে ইউজ করতে হয় আমরা হ্যাকিং শিখবো না, বাট সেগুলোকে আমরা কিভাবে ইউজ করি সেগুলো দেখবো। ঠিক আছে, এই যেখান থেকে রিয়াক্ট শুরু হবে, রিয়াক্টের পুরো সব জিনিসপত্র এখানে রয়েছে। তারপরে কাস্টম ইউআই লাইব্রেরি, আসার্টিনিটি ইউআই, যেটা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা কিন্তু অলরেডি আপনাদের গ্রুপে অর্থাৎ কমিউনিটিতে পোস্ট করছে। আসার্টিনিটির নাম হয়তো অনেকে শুনেছেন, কিন্তু সেটা কিন্তু, আর যারা শোনেননি তাদের জন্য বলে রাখি, আসার্টিনিটি হচ্ছে একটা খুব বড় একটা ইউআই লাইব্রেরি, অর্থাৎ সেখানে আপনারা কোড কপি পেস্ট করে কিন্তু, মানে বুটস্ট্র্যাপ তো জাস্ট বাচ্চা, আপনারা এমন কি বানাতে পারবেন সেগুলো কিন্তু আপনারা ওখান থেকে জানতে পারবেন। ঠিক আছে, জাস্ট আ সেকেন্ড। তো জাস্ট আ সেকেন্ড, আমি প্রেজেন্টেশনের অ্যাক্সেস পেয়ে গেছি, আপনাদের প্রেজেন্টেশনটা আমি দেখাচ্ছি, যেখান থেকে আপনাদের দেখাতে পারবো যে প্রেজেন্টেশনটা কি কি আমাদের বানানো ছিল। এক সেকেন্ড, শেয়ার্ড প্রেজেন্টেশন কোথায় থাকে? এক সেকেন্ড, জাস্ট গিভ মি আ সেকেন্ড, আপনাদের প্রেজেন্টেশনটাই দেখাচ্ছি, যেখানে আমাদের সবকিছু বলা ছিল যে কিভাবে কিভাবে জিনিসপত্রগুলো বানানো হয়েছে, অর্থাৎ কিভাবে আপনারা টপিকগুলো জানতে পারবেন। কোথায় আছে, কোথায় আমাকে পাঠানো হয়েছে, এক সেকেন্ড আমি খুঁজে দেখি একটুখানি। প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন, আচ্ছা প্রেজেন্টেশনটা হয়তো লোড হতে একটুখানি টাইম লাগবে, আমি তাদের জন্য একটুখানি একটুখানি ওয়েট করুন, বাট আমি দেখাই কি কি আমাদের এখানে এসছে। ওকে, জাস্ট আ সেকেন্ড। ওকে, প্রেজেন্টেশন পেয়ে গেছি। তা যারা যারা এখানে আগের দিন বুঝতে পারেননি যে কি কি আমাদের করানো হবে, সেটা একবার কুইকলি তাদের রিক্যাপ করে দিই, অর্থাৎ কি কি আপনারা পাবেন। এটা হচ্ছে আনবিটেবল ফুল স্ট্যাকের ডেভেলপমেন্ট, অর্থাৎ যেখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, সেটা আপনারা শিখবেন, নিজেরা বানাবেন, সেই কারণে কিন্তু এটা বানানো। অর্থাৎ শুরু হচ্ছে ট্রেনিং মডিউল, যেটা আমাদের কিন্তু এখান থেকে শুরু হবে, এইচটিএমএল ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স, যেটা আমি বললাম। তারপরে আমাদের রয়েছে কি, এইচটিএমএল ইন্টারমিডিয়েটের মধ্যে এত রকম টপিক আছে যেগুলো আপনারা অলরেডি জানেন, যেটা আমি লিস্ট হিসেবে আপনাদের দেখিয়েছি। ঠিক আছে, ফর্মস এন্ড ইনপুটের মধ্যে এই সব জিনিসপত্রগুলো আছে। অর্থাৎ এখানে নতুন কি কি শিখবেন আপনাদের বলি, রিকোয়ার্ড আর প্যাটার্ন, যেটা আমি আপনাদের বললাম ফর্মের ভেতরে একটা প্যাটার্ন দিতে হয়, যেই প্যাটার্নের বাইরে যদি কেউ ইনপুট করে সেটা যেন সাবমিট না হয়, সেটাও কিন্তু করা পসিবল। ঠিক আছে, তারপরে সেখানে আমি কি রেখেছি, একটা সিম্পল সুন্দর লগ ইন পেজ এবং সাইন আপ পেজের একটা প্রজেক্ট রেখেছি, যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটা লগ ইন এবং সাইন আপ পেজের সব রকম জিনিসপত্র বানানো হয়। জাস্ট লেবেল আর ইনপুট ফিল্ড ইউজ করলে আমাদের হবে না, তার পেছনে অনেক রকম ভ্যালিডেশন যেগুলো আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়, সেগুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। ঠিক আছে, একবার শুনতে পাচ্ছেন কিনা একটুখানি শুনবো, যে যা যা বলছি একটুখানি আপনাদের ক্লিয়ার আসছে কিনা, অডিও একটুখানি বলবেন আমাকে, জাস্ট আ সেকেন্ড। অডিও কি ক্লিয়ার আসছে একটুখানি বলবেন। স্যার আপনাকে কখন ফোনে পাওয়া যাবে? একটু পরেই পাবেন স্যার, অসুবিধা নেই। বাবু ফোনে, সরি, অডিও আশা করি ক্লিয়ার আসছে। ঠিক আছে, তাহলে আমি দেখাই। তো ব্যাপার হচ্ছে এখানে ফর্মস আর ইনপুট ট্যাগের মধ্যে কিন্তু অনেক রকম জিনিসপত্র আছে, অর্থাৎ যেটা আমি বললাম শুধুমাত্র লেবেল আর আমাদের ইনপুট ইউজ করলেই হয় না, তার ভেতরে অনেক ভ্যালিডেশন কিন্তু কাস্টম বানানো পসিবল, সেটা আমরা দেখবো এখানে। ওকে, দেন আমাদের আছে মিডিয়া, অর্থাৎ মাল্টিমিডিয়া, যেটা আমাদের অর্থাৎ এইচটিএমএল এর ওয়েবসাইটে আপনারা অনেক রকম ভিডিও অডিও দেখতে পান, সেটা কিন্তু আমরা এখান থেকে ইউজ করা শিখবো। ঠিক আছে, এখান থেকে আপনাদের কি কি টপিক ক্লিয়ার হবে, আপনারা কি করে মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার কি করে একটা সিম্পল বানানো হয়, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে আমরা চলে আসছি লিস্ট অ্যান্ড টেবিলস এর উপরে, অর্থাৎ যেখানে আপনারা লিস্ট আর টেবিলস, মানে আমাদের ইউএল ওএল এগুলো আমরা শিখেছি, কিন্তু এর এর মধ্যে কিন্তু অনেক রকম জিনিসপত্র আছে যেগুলো বেসিকে দেখানো পসিবল হয়নি। তারপরে আছে টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ অনেকটা, মানে বলতে পারেন যে কমপ্লেক্স একটা জিনিস, যেখানে আমাদের যে এক্সেল এর যে সেলগুলো হয় না, এক্সেল এর ওরকম জিনিসপত্র আপনারা এখানে বানাতে পারেন, অর্থাৎ টেবিল আপনারা একটা ক্রিয়েট করতে পারবেন এইচটিএমএল এর ভেতরে। সরি, তারপরে আমাদের আসছে ইমোজি এবং এন্টিটি, অর্থাৎ এইচটিএমএল ওয়েবসাইটের ভেতরে ইমোজি এবং এন্টিটির কিন্তু শুধুমাত্র আমরা কিবোর্ড থেকে ইনপুট করলাম ওটা চলে আসলো, সেটা কিন্তু না, কিন্তু তার বাইরেও ইমোজি আর এন্টিটি বলে একটা জিনিস থাকে। এন্টিটি মানে হচ্ছে একটা সিম্পল কোড, যেটা ইউজ করে আপনারা বিভিন্ন রকমের ইমোজি বানাতে পারবেন, সেগুলো কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তারপরে সিএসএস ইন্টারমিডিয়েট টপিক, এখানে অনেক রকম জিনিসপত্র আছে যেগুলো আপনারা জানতে পারবেন। তো এখানে দেখে নিন একবার, যে অ্যাট্রিবিউট সিলেক্টর, সুডো ক্লাসেস, সুডো এলিমেন্ট, এগুলো কিন্তু আমি বেসিকে দেখাতে পারিনি, কারণ এগুলো অ্যাডভান্স লেভেলেরই টপিক। ঠিক আছে,
তারপরে আসছে বক্স মডেল, এগুলো আমরা জানি, কিন্তু সেখানে অনেক কিছু আলাদা আছে। তারপরে লেআউটের মধ্যে ফ্লেক্স বক্স পড়েছি আমরা, কিন্তু গ্রিডটা পড়িনি। গ্রিডটা কিন্তু আমরা দেখিনি, গ্রিডটাও কিন্তু এর মধ্যে আছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই সুন্দর জিনিস। রেসপন্সিভ ডিজাইন, অর্থাৎ ফোনে একরকম দেখতে লাগবে আপনার ওয়েবসাইট, আপনাদের ল্যাপটপে একরকম দেখতে লাগবে, সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে বানানো পসিবল। রেসপন্সিভনেস, যাকে বলা হয় মিডিয়া কোয়েরি, সেগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, স্টাইলিং, এখানে দেখুন সুডো ক্লাসেসের ভেতর হভার, ফোকাস, এগুলো রয়েছে, সব রকম জিনিসপত্র সেখানেও আছে। তারপরে টেলউইন্ড সিএসএস রয়েছে, যেটা এইচটিএমএল এর সাথে আপনারা কি করে ইউজ করবেন সেটা কিন্তু বলা। ওকে, তো এরকম এরকম ধরনের অনেক রকম টপিক, অনেক মানে অনেক রকম টপিক কিন্তু রাখা আছে। ব্যাক এন্ড যাদের শেখার ইচ্ছে, এখানে ব্যাক এন্ড কে কে শিখতে চান একটুখানি শুনি। ব্যাক এন্ড কে কে শিখতে চান? ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, শুধু ফ্রন্ট এন্ড না, ব্যাক এন্ড, অর্থাৎ ব্যাক এন্ড এর ভেতরে আপনারা কি কি করবেন সেটা কিন্তু এই ক্লাসের মধ্যে, এই অ্যাডভান্স ক্লাসের মধ্যে কিন্তু রয়েছে। ডেটাবেস রয়েছে, চিন্তা নেই স্যার। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কার কার শেখার ইচ্ছা ছিল, যে ব্যাক এন্ড কিভাবে চলে, অর্থাৎ আমরা যেটা আমাদের ওয়েবসাইটে দেখতে পাই সেটা একটা ফ্রন্ট এন্ড জাস্ট, তার কিন্তু একটা ব্যাক এন্ড থাকে আলাদা, ব্যাক এন্ড অর্থাৎ তার একটা পেছনে একটা কিছু ক্যালকুলেশন থাকে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি একটা ব্যাক এন্ড। সেটা কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, কিভাবে বানাতে হয় একটা সার্ভার, অর্থাৎ আপনি একটা সিম্পল সার্ভার কিভাবে বানাতে পারবেন, সেগুলো কিন্তু আপনারা ওখান থেকে দেখতে পারবেন। সিম্পল একটা সার্ভার, নামটা আমাদের অনেক শোনা, যে সার্ভার ক্র্যাশ হয়ে গেছে, সার্ভার এখানে জ্যাম হয়ে গেছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা ব্যাক এন্ড ডেভেলপমেন্টের থেকে জানতে পারবেন, যে এগুলো কি করে তৈরি করা হয়, কিভাবে এর এরর গুলো ফিক্স করা হয়, সব জিনিসপত্র। ঠিক আছে, থ্যাংক ইউ যারা যারা বললেন। নেক্সট তাহলে এগিয়ে যাই। নেক্সট আছে আমাদের নোড জেএস। নোড জেএস কিন্তু ব্যাক এন্ডের জন্য ইউজ করবো আমরা। নোড জেএস এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা রান টাইম এনভায়রনমেন্ট, অর্থাৎ জাভাস্ক্রিপ্টকে আমরা জাস্ট ব্রাউজারের জন্য ইউজ করছিলাম, এবার জাভাস্ক্রিপ্ট কিন্তু আমরা ইউজ করবো কিসের জন্য? আমরা ইউজ করবো এটাকে কম্পিউটারের সাথে ইন্টারাকশন করার জন্য, যেটা সি, জাভা, তারপরে আমাদের পাইথন এইরকম ল্যাঙ্গুয়েজ পারে, কিন্তু জাভাস্ক্রিপ্ট পারতো না এতদিন। কিন্তু নোড জেএস জবের থেকে এসছে, তবে থেকে কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু কম্পিউটারের সাথে ইন্টারাকশন করতে পারে, এবং তার একটা রান টাইম এনভায়রনমেন্ট আছে। পিএইচপি কি করবো না, পিএইচপি নেই স্যার, পুরোটা জাভাস্ক্রিপ্টের উপরে। ঠিক আছে, তারপরে আসি সেটিং আপ নোড জেএস এনভায়রনমেন্ট, এই সব জিনিসপত্রগুলো ব্যাক এন্ডের আন্ডারে। তারপরে আছে দেখুন এক্সপ্রেস জেএস। এক্সপ্রেস জেএস এর নাম হয়তো অনেকে শোনা, অনেকে জানেন না। এক্সপ্রেস জেএস হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, ঠিক রিঅ্যাক্ট জেএস এর মতো। এক্সপ্রেস দিয়ে কিন্তু সার্ভারকে আমরা আরো রোবাস্ট বানাতে পারি, অর্থাৎ সার্ভারের ফাংশনালিটিটাকে কিন্তু আমরা আরো বাড়াতে পারি, সেটা কিন্তু এক্সপ্রেস জেএস এর কাজ, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্যাক এন্ডের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে এক্সপ্রেস এর মধ্যে দেখুন এত রকম চ্যাপ্টার আছে। ঠিক আছে, এরর হ্যান্ডলিং, এরর কিভাবে কাস্টম এরর দেওয়া যায়, সেই জিনিসগুলো আপনারা শিখবেন। তারপরে আসছে ডেটাবেস। ডেটাবেসে কি ইউজ করব? ডেটাবেসে ইউজ করব মঙ্গোডিবি, এই জিনিসটা, এই জিনিসটা মঙ্গোডিবি। দেখুন এখানে আমার রয়েছে মঙ্গোডিবি, আপনাদের ওপেন করে দেখাই কি জিনিস হয়। মঙ্গোডিবি হচ্ছে আমাদের একটা ডেটাবেস, এই যে আমার একটা ডেটাবেস বানানো আছে, এটা যদি আমি কানেক্ট করি, দেখুন ডেটাবেসের সাথে আমার কম্পিউটার কানেক্ট হলো, এখানে এত রকম ডেটা আমার রয়েছে, এখানে এটা একটা ডেটাবেস। ঠিক আছে, এটা কিন্তু একটা ডেটাবেস, এটাই আমরা শিখবো কিভাবে ডেটাবেস ইন্টিগ্রেশন করতে হয় ব্যাকএন্ডের সাথে। ঠিক আছে, কারণ আমাদের ডেটা শুধু দেখলেই হবে না, সেটাকে সেভও করতে হবে, তার জন্য আমরা ইউজ করবো কি, ডেটাবেস। ঠিক আছে, ডেটাবেসের মধ্যে কি আছে, মঙ্গোডিবি। মঙ্গোডিবির মধ্যে কি আছে, মঙ্গুস বলে একটা প্যাকেজ হয় মঙ্গোডিবি, যেটা দিয়ে আমরা ইজিলি ডেটাবেসের সাথে কানেক্ট করতে পারি, খুব ইজিলি সেটাকে আমরা মেনটেন করতে পারি, এটাকে বলা হয় মঙ্গুস। মঙ্গুস একটা পশুর নাম, সেটা দিয়ে কিন্তু এটাকে বানানো হয়েছে মঙ্গুস। ঠিক আছে, এটাও কিন্তু এখানে আছে। তারপরে আছে ভার্সন কন্ট্রোল, গিট এন্ড গিটহাব, আপনাদের বললাম গিট এন্ড গিটহাব। ডিএসএ হবে, ডিএসএ আপনার তো আলাদা জিনিস, ওটা কম্পিটিটিভে লাগে, কিন্তু ডিএস এর জন্য যে ব্রেন লাগে সেটা আপনারা ডেভেলপমেন্টের থেকেও পারবেন বানাতে। ঠিক আছে, তো যেটা বলছি, গিট এন্ড গিটহাব কার কার শোনা আছে আওয়াজটা, যে গিট আর গিটহাবের নাম কে কে শুনেছেন এখানে? যে অনেকেই হয়তো কলেজের স্টুডেন্ট, তারা হয়তো জানেন যে গিট এন্ড গিটহাব শেখা দরকার, কিন্তু কেউ কিন্তু আপনাদের শেখায় না। গিট এন্ড গিটহাব কিন্তু খুবই সিম্পল, আবার খুবই কমপ্লেক্স একটা জিনিস। যেই আপনি একবার শিখে যাবেন, তার কাজ আপনি আর কোনোদিন ছাড়তেই পারবেন না। গিটের কাজ, গিটহাবের কাজ কিন্তু আপনাদের সবসময় সারা জীবন থেকে যাবে সাথে। তো গিট এন্ড গিটহাবও কিন্তু এর মধ্যে আছে। ঠিক আছে, তারপরে কি আছে, গিট বেসিক্স, অর্থাৎ গিট কি করে ইউজ করতে হয় সেগুলো। তারপরে গিটহাব বেসিক্স, অর্থাৎ গিটহাবে আমরা কি করে কোড পুশ করি, অর্থাৎ গিটহাবের উপরে, গিটহাব হচ্ছে একটা এমন যে একটা ক্লাউড স্টোরেজ, অর্থাৎ যেটা আমরা নিজের চোখে দেখতে পারি না, কিন্তু সেটাকে আমরা ইউজ করতে পারবো আমাদের কোডটাকে সেভ করে রাখার জন্য। আমার যে গিটহাবের অ্যাকাউন্ট আছে আপনাদের দেখাই, github.com এ যাবেন, এখানে কি আমার নামটা সার্চ করবেন, এই যে হচ্ছে আমার অ্যাকাউন্ট গিটহাব, গিটহাবের উপরে ঐনিল বলে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখানেই কিন্তু আমার যত ধরনের কোড সব কিন্তু সেভ করা থাকে। দেখুন 65 রেপোজিটরি, অর্থাৎ 65টা কোড
বেস আমি এখানে সেভ করে রেখেছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার কম্পিউটার যদি ক্র্যাশ হয়ে যায়, কোনোদিন যদি আগুন ধরে যায়, তাতে আমার কিন্তু কোড কোনোদিন হারাবে না, সেগুলো কিন্তু সব এখানে রয়েছে। সব কোড কিন্তু আমার এখানে খুবই সুন্দরভাবে নিজের মতো জায়গা নিয়ে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে গিটহাব। ওকে, তারপরে কি আছে দেখি। তারপরে আছে ফুল স্ট্যাকের যে ইন্টিগ্রেশন, অর্থাৎ ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড শিখলাম, সেটাকে আমরা ইন্টিগ্রেট কিভাবে করতে পারি সেটাই হচ্ছে ফুল স্ট্যাকের ইন্টিগ্রেশন এখানে। ঠিক আছে, এটা কিন্তু যে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড কিভাবে নিজেদের সাথে মানে বলতে পারেন কমিউনিকেট করে, সেটা কিন্তু এর মধ্যে দেওয়া আছে। এটাই কিন্তু ফুল স্ট্যাকের ইন্টিগ্রেশন, অর্থাৎ ফুল স্ট্যাক ডেভেলপার আপনারা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস তিনটে জিনিসই আপনারা শিখছেন, সেটা কিন্তু এর মধ্যে আপনাদের শেখানো হবে খুব ভালোভাবে। লাস্ট স্টেপ যেটা হচ্ছে ডেপ্লয়মেন্ট। আমি কি শিখিয়েছিলাম, যে আপনারা ওয়েবসাইট বানাচ্ছে সেটাকে তো আমাদের ডেপ্লয় করতে হয় কোথাও একটা, অর্থাৎ কোথাও একটা ডোমেনের উপরে তুলে রাখতে হয়। সেই জিনিসটা আপনারা কিভাবে করবেন, সেটাই কিন্তু ডেপ্লয়মেন্ট। খুব ভালোভাবে এখানে বলা হয়েছে ডেপ্লয়মেন্ট কি, কি জন্য আপনি ডেপ্লয়মেন্ট করবেন, সব জিনিসপত্র। বাংলা সার্ভার অনেকে ইউজ করেছেন যাদের ডোমেন পারচেজ করা, সেরকমই কিন্তু ডোমেন দিয়ে নেটলিফাই বলে একটা সার্ভিস হয়, তারপরে গিটহাব পেজেসও বলে একটা সার্ভিস হয়, যেটা কিন্তু আপনার ডেপ্লয়মেন্টের জন্য ইউজ করা হয়, কিন্তু সেখানে ডোমেন প্রোভাইড করা হয় না। ডোমেন আপনাকে বাংলা সার্ভার থেকে কিনে তারপরে সেগুলো ইউজ করে আপনারা ডেপ্লয় করতে পারবেন আপনাদের নিজেদের সাইটটাকে। ঠিক আছে, নেক্সট আমাদের এবার আপনারা দেখুন এখানে আপনারা কি কি বানাতে পারবেন, অর্থাৎ এটা তো আপনারা শিখলেন, এবার বানাতে পারবেন কি কি সব জিনিসপত্র কিন্তু এখানে বলা আছে। অর্থাৎ কি কি জিনিসপত্র আপনারা এগুলো শিখে বানাতে পারবেন। অর্থাৎ টু ডু লিস্ট আপনারা দেখছেন, এই যে কই টু ডু লিস্ট, এটা এখানে কিন্তু জাস্ট এটা টু ডু লিস্ট অ্যাপ্লিকেশন। কিন্তু আপনাদের যদি বলি যে আপনার টু ডু লিস্ট, অর্থাৎ আপনি যে টু ডু গুলো অ্যাড করে রেখেছেন, অর্থাৎ যেগুলো আপনার দিনে করতে হবে, সেগুলো যদি অন্য কেউ এসে দেখে চলে যায়, সেটা কি ভালো হবে? একটু লিখুন দেখি। কেউ যদি আপনার টু ডু লিস্ট অন্য কেউ একজন এসে যদি দেখে চলে যায়, যে আপনি দিনের বেলা দেখা গেলো বাজার করবেন, আলু সবজি কিনবেন, সেগুলো যদি অন্য কেউ এসে দেখে চলে যায়, সেটা কি ভালো হবে? লিখুন দেখি কার কে কে এখানে একটু মনোযোগ দিয়ে করছেন জিনিসটা। টু ডু লিস্ট আমরা শিখবো, কিন্তু সেটাকে আমরা কি করে শিখবো, যেটা আমাদের অন্য কেউ আমাদের টু ডু লিস্ট পড়তে পারবে না, সেটা কিন্তু আমাদের জানতে হবে, যেটাকে বলা হয় অথেন্টিকেশন। যেটাকে কি বলা হয়? অথেন্টিকেশন, অর্থাৎ লগ ইন লগ আউট। আপনারা ফেসবুকে লগ ইন করেন, লগ আউট করেন, সেই জিনিসগুলো বানানো হয় কিভাবে সেটা তো জানতে হবে। সেটার জন্য কিন্তু এই টু ডু লিস্ট, এটা আমি বানাবো না, এটার মানে এর থেকে বড় জিনিস বানাবো, যেখানে কিন্তু আপনারা অথেন্টিকেশন রাখতে পারবেন। অর্থাৎ কিভাবে আপনারা নিজেদের টু ডু গুলোকে নিজেদের অ্যাকাউন্টেই সেভ করতে পারবেন। আপনার টু ডু আপনি দেখতে পারবেন, অন্য একজনের টু ডু অন্য একজন দেখতে পারবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে দেখবো। তার সাথে শুধু তাই না, টু ডু লিস্টের কিন্তু 3টে প্রিমিয়াম ইউআই কিট, অর্থাৎ ফিগমার ফাইল আপনারা কিন্তু এখান থেকে পাবেন, যার দাম কত দেখুন ভালো করে। 3টে প্রিমিয়াম ইউআই কিট, যার দাম কিন্তু $17, সেটা কিন্তু আপনারা জাস্ট এই কোর্সের আন্ডারে পেয়ে যাবেন। সিম্পল 3টে ইউআই কিট, যেন আপনাদের ইউআই নিয়ে কোনোদিন চিন্তা করতে না হয়। আপনাকে কেউ যদি বলে যে আমার একটা টু ডু লিস্ট অ্যাপ্লিকেশন লাগবে, আপনার জন্য ইউআই নিয়ে চিন্তা করতে হয় না, কারোর পরে যেন ভরসা করে বসে থাকতে হয় না যে আমরা ইউআইটা কোথা থেকে পাবো। আপনারা জাস্ট ফিগমা ফাইলটা দেখবেন, জাস্ট সেভাবে কপি করবেন, দিয়ে দেবেন। তারপরে আসছে পার্সোনাল ব্লগিং প্ল্যাটফর্ম, অর্থাৎ যেখান থেকে আপনারা ব্লগ অ্যাপ্লিকেশন বানাতে পারবেন। তো এরকম কিন্তু কটা বলি, এখান থেকে কিন্তু অনেক রকমের ব্লগিং অ্যাপ্লিকেশন থেকে শুরু করে রেসিপি ফাইন্ডার, পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ডার, ই কমার্স ওয়েবসাইট, 7খানা ই কমার্স ওয়েবসাইটের ইউআই কিট দেওয়া হবে, যার দাম $28। তার আগেও কিন্তু অনেক রকম ইউআই কিট রয়েছে, যেগুলো আপনারা নিজেরা কিন্তু গুনে দেখতে পারেন যে কতগুলো এখানে রয়েছে, যার দাম কিন্তু বলতে পারেন যে কয়েকশো ডলারের বেশি, কি বলছি আমি। ঠিক আছে, কোলাবোরেটিভ টু ডু লিস্ট, অর্থাৎ আপনি নিজের টু ডু তো অ্যাড করবেনই, বড় বড় কোম্পানিতে কি হয়, কোলাবোরেশনে টু ডু ইউজ করা হয়। অর্থাৎ একজন যদি কেউ একটা এই কাজ করে, অন্য একজন যে ওই কাজ করছে সেটাকে কোলাবোরেশনে ইউজ করা যায়, সেটাও কিন্তু ইউআই কিট এখানে রয়েছে। ট্রাভেল বুকিং অ্যাপ, এই বড় বড় যে জিনিসগুলো আমরা অলরেডি জানি, সেগুলো কিভাবে বানাতে হয় সেই জিনিসগুলো আপনাদের এখানে শেখানো হবে। এইগুলো কিন্তু ইউআই কিট আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন, যেগুলো আপনাদের এখান থেকে প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, এগুলো কিন্তু সব প্রিমিয়াম ইউআই কিট, অর্থাৎ প্রত্যেকটার দাম কিন্তু অনেক, সেগুলো আপনাদের এই প্রজেক্টের মধ্যেই দেওয়া হবে। ঠিক আছে, এরকম কিন্তু অনেক রকম প্রজেক্ট এখানে আপনারা দেখতে পারবেন। অনেক, দেখুন আমি স্ক্রোল করছি কিন্তু শেষ হচ্ছে না, অনেক ইউআই কিট এখানে আছে। তারপরে আছে সোর্স কোড, অর্থাৎ কোড আপনারা শিখলেন, বারবার কি কোড লিখবেন, আপনারা একটা কোড বানিয়ে রাখবেন, সেটাকে জাস্ট ইউজ করার জন্য আপনারা এই সোর্স কোডগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে। টু ডু লিস্টের সোর্স কোড, রেসিপি ফাইন্ডারের সোর্স কোড, ই কমার্সের সোর্স কোড, এগুলো আপনাদের থাকবে। এগুলোকে জাস্ট আপনারা মডিফাই করা শিখে যাবেন, মডিফাই করে সেগুলোকে ইউজ করুন, ব্যাস কাজ হয়ে গেল। আপনার ক্লায়েন্ট ক্লোজ করতে দুদিনও টাইম লাগবে না। ঠিক আছে, তারপরে আপনাদের ব্যাচমেট বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ আপনারা যারা নতুন আসছেন তাদের জন্য ব্যাচমেটের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ যারা অলরেডি এই জিনিসগুলো জানে। আমাদের এনারা হচ্ছেন আমাদের পেইড ক্লাসের আগে পেইড ক্লাসের স্টুডেন্ট, এনারা কিন্তু অলরেডি এই জিনিসগুলো করছেন আপনাদের থেকে, এনারা জানেন অনেক কিছু, এনারা কিন্তু আপনাদের সাহায্য করার জন্য এখানে রয়েছেন, যে
আমি বিজি থাকতে পারি, কিন্তু এনারা কোনো সময় যদি বিজি থাকেন অন্য একজনকে ট্রাই করবেন, আপনার সে কোয়েরিটা সলভ করে দেবে। খুবই ইন্টারঅ্যাক্টিভ, খুবই সুন্দর। তো এটা প্রাইস হচ্ছে 9,000 টোটাল। আপনাকে 3 মাসে 3,000 করে পেমেন্ট করলে আপনারা সব জিনিসপত্রগুলো ইজিলি পেয়ে যাবেন। ঠিক আছে, এইখান থেকে আসছে অনির্বাণ স্যারের পার্ট, অর্থাৎ যেখান থেকে আপনারা শিখবেন হাউ টু ডু ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং শিখলেই হবে না, ফ্রিল্যান্সিং করতে হবে। সেই জিনিসগুলো কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। ঠিক আছে, অ্যাডভান্স রিসার্চ, অর্গানিক মার্কেটিং, অর্গানিক লিড জেনারেশন, এই সব জিনিসগুলো কিন্তু অনির্বাণ স্যার আপনাদের শেখাবে। অর্থাৎ ফ্রিল্যান্সিং করা আপনারা শিখে যাবেন, এর থেকে বেশি আর কি চাই? বাড়ি বসে কাজ করুন, ইনকাম করুন, এটাই দরকার। ঠিক আছে, তো এটার জন্য কিন্তু অনির্বাণ স্যার আপনাদের হাত ধরেই শেখাবেন। বলতে পারলাম? ঠিক আছে, তাহলে এখানে কার কার কোয়েরি আছে এই বিষয়ে একটুখানি কোয়েরিটা করতে পারেন। আর যার যার নাম্বার দেওয়া হয়েছিল তাদের নাম্বারগুলো হয়তো নেওয়া হয়ে গেছে, আমি একবার দেখে নিতাম। শিব শঙ্কর বাবু দিয়েছেন, 2বার দিয়েছেন, ওকে, অসুবিধা নেই। ঠিক আছে, নাম্বারগুলো হয়তো নোট করা হয়ে গেছে। ওকে, চলুন তাহলে এবার কার কার কোয়েরি আছে একটু শুনে নি। মাইকটা অন করছি আমি। দুজনের কোয়েরি পেয়েছি, যার যার কোয়েরি আছে একটু হ্যান্ড রেজ করুন দেখি। যার যার কোয়েরি আছে একটুখানি প্লিজ হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ করুন দেখি কার কার কোয়েরি আছে। এক দুজনেরই কোয়েরি আছে। ওকে, তাহলে ফার্স্টে আছেন শঙ্কর বাবু। শঙ্কর বাবু প্লিজ মাইকটা ওপেন করুন। স্যার শুনতে পাচ্ছি? পাচ্ছি স্যার, বলুন। বলছি স্যার আমাকে একটু ফোন নাম্বারটা দিয়ে আমি একটু কথা বলে নেবো স্যারের সাথে। ফোন নাম্বারটা স্যার আমাকে পার্সোনালি বলুন, আমি আপনাকে ফোন নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি। অথবা সুদীপ স্যারের নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট আ সেকেন্ড। সুদীপ স্যারের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। সুদীপ স্যারের নাম্বারটা আপনারা এখান থেকে নোট করে যার যার কোয়েরি আছে কোর্সের বিষয়ে আপনি সেখান থেকে কিন্তু শুনে নেবেন। ঠিক আছে, সুদীপ স্যারের নাম্বারটা আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি। আমি স্যার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়েছি আপনাকে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আমি গ্রুপে দিয়ে এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি স্যার। 8961230419। ওকে, ইনি হচ্ছেন সুদীপ বাবু আমাদের। ইনি আমাদের সব জিনিসপত্রগুলো আপনাদের সাথে কন্ট্যাক্ট ইনি করছেন। তো এনার সাথে একবার কথা বলে নেবেন যে যদি কোনো কোর্সের বিষয়ে কোনো যদি কোয়েরি থাকে তো আপনি এনার সাথে একবার কথা বলে নেবেন। ঠিক আছে, যার যার দরকার এই নাম্বারে একবার কন্ট্যাক্ট করবেন, আপনার কোয়েরিটা তিনি ক্লিয়ার করে দেবেন। ঠিক আছে শঙ্করবাবু, বোঝাতে পারলাম? স্যার একটু নিয়ে নিন। ওকে, কই গেল? আর আছেন সূর্যকান্ত মন্ডল। সূর্যকান্ত বাবু একবার মাইকটা ওপেন করুন। সূর্যকান্ত বাবু আছেন? মাইকটা একটু ওপেন করবেন। সূর্যকান্ত বাবু মাইকটা ওপেন করুন প্লিজ, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। স্যার কম্পিউটারে ছিলাম, মোবাইলে আসতে দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, বলুন বলুন, অসুবিধা নেই। বলছি স্যার পেমেন্ট করে দিয়েছি স্যার কাল। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর স্যার। দেখা হচ্ছে অ্যাডভান্স ক্লাসে যাবে স্যার। একদম একদম স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এই দিয়ে কোয়েরি শেষ। যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ করুন। ঠিক আছে, যদি কোর্সের বিষয়ে, কোর্সের বাইরে আমাদের ক্লাস নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ করতে পারেন, আমি কিন্তু অ্যান্সার করার জন্য রয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসটা আজকে এখানে এন্ড করা যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের দিনের ক্লাসে কিন্তু দেখা হবে। ইমরাজ, ইমরাজ বলুন স্যার। হ্যাঁ হ্যালো স্যার, আজকের ক্লাসটাতে মানে আমার এটা আসছে না, রেজাল্টটা আসছে না। রেজাল্ট আসছে না? ঠিক আছে, কমিউনিটিতে পোস্ট করে দিন, কমিউনিটিতে কোডটা পোস্ট করে দিন, আমি দেখে নিচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। বলুন তাহলে সবাইকে শুভরাত্রি। গুড নাইট স্যার। গুড নাইট স্যার, গুড নাইট। ওই পাশে কাগজটা ছেড়ে দিতে আপনি কাগজ ছাড়াই আছে। তাও আসছে কোনটি কই হচ্ছে?
দরজাটা দিয়ে দাও। বিছানার তলে কি দিয়া? ওই তো ই দিয়ে পেছনে কি? ওই তো এই যে পাতা রয়েছে ওটা। আর ওই দুটো গায়ে দিয়ে দিয়ে ওই যে যেটা কিনেছে ওটা, আর ওই কম্বলটা